Hello, 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 hello and welcome everyone. Assalamu alaikum. Welcome back. Next video. ফিজিক্সের ক্লাসে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই কেমন আছেন এবং সেই সাথে কোথা থেকে আমাদের ক্লাসটিতে জয়েন করছেন দ্রুত আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন। ক্লাসের শুরুতে যে কথাটা বলতেই হয় ভাইয়া সেটা হচ্ছে আপনি আপনার খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে আপনি আপনার টেবিলে সুন্দর মতো বসে যান এবং সেই সাথে কোথায় থেকে আপনি আমাদের ক্লাসটিতে জয়েন করছেন এবং আপনারা সকলেই কেমন আছেন আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন। তো বাংলাদেশের বড় বড় প্ল্যাটফর্মগুলো তখন আপনাকে A+ পাওয়ার নিশ্চয়তা দিবে, আমি আপনাকে A+ পাওয়ার নিশ্চয়তা দিতে পারবো না, কারণ আপনার রব আপনাকে জানাই রাখছেন যে সকালের উজ্জ্বল আলোর শপথ শপথ রাত্রি তখন তা গভীর হয়। বুঝতে ঠিক আছে না? সকালের উজ্জ্বল আলোর শপথ শপথ রাত্রি তখন তা গভীর হয়। আপনার রব আপনাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্টও নন। নিশ্চয়ই আপনার পরবর্তী দিন পূর্ববর্তী দিনের চাইতে অধিক উত্তম। শীঘ্রই আপনার রব আপনাকে এত নিয়ামত দেবেন যার ফলে আপনি অনেক বেশি নিশ্চয়ই আপনার রব আপনাকে এত নিয়ামত দেবেন যে শীঘ্রই আপনার রব আপনাকে এত নিয়ামত দেবেন যার ফলে আপনি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবেন। ভাই আপনাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে সফল করবেন। ভেরি রিসেন্টলি আমাদের অনেক অডিয়েন্স কিন্তু হারায় ফেলছে আমরা, যারা কিনা ম্যাথ পরীক্ষা খারাপ করছে অথবা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা খারাপ করছে, এর জন্য সে জীবনের রিস্কটাই নিছে, সে আত্মহত্যার মতো মর্মান্তিক পথকে বেছে নিতে। ভাই আমরা ওই নিশ্চয়তা দেই না, আপনি জীবনের কেবল স্টার্ট পয়েন্টে আছেন, শীঘ্রই আপনি আরও অনেক বেশি করতে পারবেন। সাউন্ড অফ করে বাইসতে, শীঘ্রই আপনি আরও অনেক বেশি কিছু করতে পারবেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে সফল করবেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে সফল করবেন। তো আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। ত্বরণ। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বল, পদার্থের অবস্থা। প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে বল, প্রথম টপিক আমাদের ত্বরণ। ত্বরণ কি ভাইয়া? আমরা কিন্তু প্রথম যে অধ্যায়টা পড়তেছি সেটা হচ্ছে বল বা ফোর্স। ত্বরণ কি? ত্বরণ 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 বা এক্সেলারেশন। এক্সেলারেশন হচ্ছে ত্বরণ হচ্ছে চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম। Changing velocity by time. Changing velocity by time. ত্বরণ A হচ্ছিল ত্বরণ A। ত্বরণ A হচ্ছিল ডেল ভি বাই টি। তো এই সমীকরণকে আমরা আরো একটু সাদায় লিখতে পারি, সেটা হচ্ছিল যে A ভি মাইনাস ইউ বাই টি। তো নট নেসেসারি এইগুলো কীভাবে আসছে? লেটস আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল এম। এই বস্তুর উপরে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি এতে বস্তুটি এক্স পরিমাণ সরণ হয়। শুরুতে বস্তু এই অবস্থানে ছিল, এফ পরিমাণ বল দেওয়াতে বস্তু এক্স পরিমাণ সরণ হয়ে বস্তুটি বি অবস্থানে পৌঁছায়। এই অবস্থানে বস্তুর ভর কিন্তু এম। তো ভাইয়া শুরুতে বস্তুর একটা বেগ ছিল সেটা হচ্ছিল ইউ, এবং শেষে তার বস্তুর একটা বেগ হয়েছে সেটা হচ্ছিল ভি, এবং এই এ থেকে বিতে যেতে বস্তুটি সময় নিতে হচ্ছিল টি। তাহলে এই জায়গায় বস্তুর ত্বরণ কত হয়েছে? ত্বরণ A হচ্ছিল ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি। এই সমীকরণে কোনটারে কি বলে? ভি হচ্ছিল ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ। ইউ ভাই সরি, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ। আর ইউ হচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বা শেষ বেগ। আর টি তো আমরা সবাই জানি টি হচ্ছিল টাইম। ভাইয়া যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে আপনার আরও একবার রিড্র করবো, সেটা হচ্ছিল লেটসে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল এম। এই বস্তুর উপরে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এতে করে বস্তুটি এক্স পরিমাণ সরণ হয়েছে। এক্স পরিমাণ সরণ হয়ে বস্তুটি এ থেকে বিতে পৌঁছাইতে, এতে করে এক্স পরিমাণ সরণ হওয়ার জন্য বস্তুটি কী পরিমাণ সময় লেগেছে সেটা হচ্ছিল টি। তো বস্তুর শুরুতে ভর ছিল এম, বল দেওয়ার পরেও বস্তুর এমই ভর আছে, কারণ ভরের কোনো পরিবর্তন হয় না। তো বস্তুর শুরুতে একটা বেগ ছিল সেটা হচ্ছিল ভি, এবং বস্তুর এই এক্স পরিমাণ সরার কারণে টি সময়ে এই এফ পরিমাণ বল পড়ার কারণে বস্তুটি শেষ বেগ উঠতে হচ্ছিল ভি।
শেষ বেগ হচ্ছিল ভি। তো আমরা ত্বরণ ইকুয়াল টু জানি না, ত্বরণ এক্সেলারেশন ইকুয়াল টু চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম, বা ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। ভাইয়া যদি আপনি বাংলা ইংলিশে একটু দুর্বল থাকেন তবে আমরা অবশ্যই বাংলায় রিপিট করব। সেটা হচ্ছিল ত্বরণ, ত্বরণ ইকুয়াল টু হচ্ছিল বেগের পরিবর্তন বাই সময়। ভাইয়া ওভারঅল সবার সব কিছু বোঝা উচিত। যদি আমরা সবাই সব কিছু বুঝে থাকি তবে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ভাই আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ওকে ওকে, এখন তুমি ফোকাস করো ক্লাসের দিকে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে দুর্দান্তভাবে এগিয়ে যাবো সামনের দিকে। যত লেট করবে তত তুমি মনে করো হারিয়ে যাবে অন্য জগতে। ওকে, স্টার্ট করো। তো ত্বরণ ইকুয়াল টু এক্সেলারেশন ইকুয়াল টু চেঞ্জিং ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। চেঞ্জিং ভেলোসিটি কি? ডেল ভি ডিভাইডেড বাই টি। ডেল ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এক্সেলারেশন ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এই সমীকরণের কোনটারে কি বলে? ভি। ভি ইকুয়াল টু হলো ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ, ইউ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ, আর টি ইকুয়াল টু টাইম বা সময় বা জায়গার সংকলনের কারণে আমি বাংলা একটু লিখতে পারতেছি না ভাইয়া। পরবর্তীতে আমরা সবগুলো টপিক পড়ানোর জন্য বাংলাও পাশাপাশি রাখবো ইনশাআল্লাহ, কথা দিলাম। তবে যদি আমরা বুঝে থাকি তবে নেক্সট টপিকের দিকে এগিয়ে যাবো। তো এই জায়গা থেকে যদি আমরা একটা ম্যাথ করি, লেটসে এই বস্তুরই আদি বেগ ছিল 0 এবং এই বস্তুর শেষ বেগ হচ্ছিল 20 মিটার পার সেকেন্ড, এবং এই বস্তু এ থেকে বিতে পৌঁছাইতে লেটসে 10 সেকেন্ড সময় লেগেছে। 10 সেকেন্ড। যদি এই বস্তু 10 সেকেন্ড সময় নেয় তাহলে এই বস্তু কত ত্বরণে এ থেকে বিতে পৌঁছাইছে। আমরা কিন্তু ভাই খুব সুন্দরভাবে শিখছি যে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টাইম। তাই পাওয়া যাবে আমরা হচ্ছিল ত্বরণ এক্সেলারেশন। তো আমাদের শেষ বেগ কত বলা আছে? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। আদি বেগ কত বলা আছে? আদি বেগ ইউ কত? ইউ কিন্তু 0, শুরুতে এই বস্তুর বেগ ছিল 0, তাহলে 0। এবং সময় নিতে কত সেকেন্ড? 10 সেকেন্ড, 10 সেকেন্ড। যদি আমরা ফলাফল বের করি তাহলে 10 দিয়ে 20 কাটলে হচ্ছিল 2 সেকেন্ড। তাহলে এ ইকুয়াল টু হচ্ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের দেখা যাচ্ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রতি একক সময়ে প্রতি 1 সেকেন্ডে সে এত মিটার পার সেকেন্ডে বেগে ছুটতে থাকবে, ত্বরণে ছুটতে থাকবে। তো ভাইয়া আমরা কিন্তু খুব স্মার্টলি খুব সুন্দরভাবে সব কিছু শিখে ফেলছি। এবার আমরা দেখবো হচ্ছিল নেক্সট টপিক, ভরবেগ। চোখ রাখবো আমরা নেক্সট টপিক। বাদাম তুমি একটা কাজ করো, আমরা যেহেতু একটা টপিক পড়ে ফেলছি তুমি এটা বাদ রাখো, পরবর্তী টপিকের দিকে চোখ রাখো। আমরা পরবর্তী টপিক থেকে শুরু করবো। হ্যাঁ ওকে, ভরবেগ। এবার ভরবেগ ওটা আমি তোমার আবার পরবর্তীতে শিখাই দেবো। বলুন ওকে ভাইয়া, টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার। ভাইয়া শুরু করো ভরবেগ। ভরবেগ কি? ভরবেগ এটা ছিল মোমেন্টাম। Momentum is equal to mass into velocity. Mass into momentum is equal to mass into velocity. ভাইয়া mass into momentum. Momentum হচ্ছে হলো ভরবেগ, ভরবেগ is equal to mass into velocity. ভাইয়া আমরা কিন্তু ভরবেগ is equal to হচ্ছে হলো ভর into বেগ। ভরবেগ কি? ভর এবং বেগের গুণফলই হচ্ছিল ভরবেগ। একদম ইজি, সিম্পল ভাই। এটা যদি তুমি না বলো তাহলে কিন্তু তোমাকে পিটুন দেওয়া হবে। তো লেটস জাম্পিং টু আওয়ার ক্লাস। মোমেন্টাম ইজ ইকুয়াল টু ম্যাস ইন্টু ভেলোসিটি। ভরবেগ ইজ ইকুয়াল টু হচ্ছিল ভর ইন্টু বেগ। ভর এবং বেগের গুণফলই হচ্ছিল ভরবেগ। তো ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভরবেগকে প্রকাশ করা হচ্ছিল পি দ্বারা। পি ইজ ইকুয়াল টু হচ্ছিল এম ইন্টু ভি। এই সমীকরণে কোনটারে কি বলে? পি। পি হচ্ছিল মোমেন্টাম। মোমেন্টাম, এই ম্যাস এম কি? এম ফর ম্যাস, ম্যাস বা ভর, মোমেন্টাম বা ভরবেগ। আর ম্যাস কি? ম্যাস, ম্যাস বা ভর। আর এই ভি কি ভাইয়া? ভি ভাইয়া আপনার কিন্তু সব কিছু বোঝা উচিত। ভি হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ।
তো আমরা কি শিখলাম যে মোমেন্টাম ম্যাথ ইকুয়াল টু হচ্ছিল ভেলোসিটি বাই টাইম। তো এটা আমরা একটু ডিপ কনসেপ্টে ঢুকবো। ভাইয়া বিষয়টা কেমন? ভাইয়া একটু মুছে দিচ্ছি, তো ভাইয়া আর একবার রিপ্লে ট্রাই অ্যাগেন। তো মোমেন্টাম কি? ভরবেগ ইকুয়াল টু হচ্ছিল ম্যাস ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু বেগের গুণফলই হচ্ছিল ভরবেগ। তাহলে আমরা পরবর্তীতে বাংলায় লিখছি ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগের গুণফলই হচ্ছিল ভরবেগ। তো এইগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু হচ্ছিল এম ইন্টু ভি, তো এই জায়গায় কোনটারে কি বলে এই সমীকরণে? পি হচ্ছিল মোমেন্টাম বা ভরবেগ, এম হচ্ছিল ম্যাস বা ভর, আর ভি হচ্ছিল ভেলোসিটি বা বেগ। তো এর পরবর্তীতে আমরা এর ডিপ কনসেপ্টে ঢুকবো, এটা কীভাবে কাজ করে। ভরবেগ, ভাইয়া লেটস আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে হলো এম, এবং এই বস্তুর উপরে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি, এই বস্তুটি এক্স পরিমাণ সরে এই অবস্থানে পৌঁছায়। শুরুতে বস্তুটি ছিল এ অবস্থানে, এফ পরিমাণ বল দেওয়াতে বস্তুটি বি অবস্থানে পৌঁছায়। তো বস্তুটি কত পরিমাণ সরছে? লেটসে বস্তুটি এক্স পরিমাণ সরছে, এ থেকে বিতে পৌঁছাইতে বস্তুর এই অবস্থানে বস্তুর ভর হচ্ছিল এম। শুরুতে বস্তুর বেগ ছিল হচ্ছিল ইউ, এবং বস্তুর শেষ বেগ হয়েছে কত? বি। তো এই অবস্থানে বস্তুর মোট ভরবেগ কত? ভাইয়া দেখো ভরবেগ কত? ইউ ইন্টু এম, এম ইউ। আর এই অবস্থানে বস্তুর মোট বেগ কত? এম ইন্টু ভি, তার মানে কত? এম ভি। তো ভরবেগ মানে কি? বস্তুর ভর ইন্টু এই আদি বেগ মাইনাস শেষ বেগ। তো এই এ থেকে বিতে পৌঁছাইতে বস্তুর সময় নিতে কতটুকু? টি। যদি বস্তু টি পরিমাণ সময় নেয় তাহলে ভরবেগ আমরা লিখতে পারি না পি ইজ ইকুয়াল টু শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ কত ছিল? এম ভি মাইনাস হচ্ছে হলো ইউ এম ইউ ডিভাইডেড বাই টি। সেখান থেকে টি পরিমাণ সময় নিয়েছে এ থেকে বিতে পৌঁছাইতে, তাহলে পি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ভাইয়া যদি আমরা এই জায়গায় থেকে এমকে কমন নেই, এমকে কমন নিলে এম ভি মাইনাস ইউ বাই টি। ওকে ব্রাদার, খুব সুন্দরভাবে খুবই স্মার্ট হয়েছে। আমরা কিন্তু পঞ্চম প্রজন্মের স্টুডেন্ট ভাই, এই প্রজন্মে যদি তোমাকে অঙ্ক করাই দিতে হয় তাহলে কিন্তু এটা আমার জন্য ব্যর্থতা। আমি আপনাকে সব কিছু শিখাই দেবো, ওভারঅল সব কিছু শিখাই দেবো। আপনার দায়িত্ব এগুলোকে সুন্দরভাবে রিসিভ করে এরপরে আমরা অঙ্ককে ডেভেলপ করবো ইনশাল্লাহ। ভাই আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ। আল্লাহর যদি আমাদের সহায় থাকেন অবশ্যই আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তো এই সমীকরণে কোনটারে কি বলে ভাইয়া? দেখো যে এই জায়গায় এম ফর কি? ম্যাস বা ভর। তারপরে এই ভি কি? ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ। আর ইউ কি? ইনিশিয়াল ভেলোসিটি। বা শেষ বেগ, আদি বেগ। ভাইয়া ভেলোসিটি লিখি নাই কারণ এই মুহূর্তে আপনার ভেরি রিসেন্টলি ফিজিক্স পরীক্ষা, আমি আপনাকে আপনার এই মূল্যবান সময়কে কোনোভাবেই নষ্ট করতে পারবো না ভাইয়া। তো এই জায়গায় থেকে যদি আমরা একটা ম্যাথ দেখতাম যে এই বস্তুর ভর ছিল এম, ম্যাস ছিল হচ্ছে হলো 2 কেজি, এবং এই বস্তুর আদি বেগ ছিল হচ্ছে ইউ ছিল হচ্ছে হলো 0। শুরুতে এই বস্তুর বেগ ছিল হচ্ছে 0, এরপর আমরা যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি, এতে বস্তুটির ভর এখনও এম 2 কেজি আছে এবং শেষ বেগ হয়েছে লেটসে 50 মিটার পার সেকেন্ড, এবং এই বস্তু এই জায়গায় থেকে ওই অবস্থানে এ থেকে বিতে পৌঁছাইতে লেটসে সময় লিখে হচ্ছিল 5 সেকেন্ড। যদি 5 সেকেন্ড সময় লাগে তাহলে আমরা এই বস্তু থেকে ভরবেগ কীভাবে বের করব? ভরবেগের পরিবর্তনের হার ভাইয়া খুব সুন্দরভাবে আমরা স্মার্ট হইতে শিখে ফেলছি। পি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। পরবর্তী লাইন কিন্তু আমরা একদম ফাইনাল লাইনে লিখছি যে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখো তো ভাইয়া এই সমীকরণে কী দেওয়া আছে? সব কিছুই দেওয়া আছে যে এই বস্তুর ভর হচ্ছিল 2 কেজি, 2 ইন্টু শেষ বেগ কত? 50, আদি বেগ কত ছিল? 0, ডিভাইডেড বাই টি কত দেওয়া আছে? 5 সেকেন্ড। তাহলে আমরা কত পাই? পি বা খুব সুন্দরভাবে আপনাকে বুঝতে হবে। তাহলে 50 দুগুণ হচ্ছিল 100 ডিভাইডেড বাই 5, 100কে 5 দ্বারা ভাগ করালে বাসা হচ্ছিল 20। ভাইয়া এই আপনার ক্লাস, এসএসসির ক্লাস, তাই আমরা এই ক্লাসগুলোকে
এত বেশি ডিপলি গভীর পর্যন্ত পৌঁছাইছি। যদি আপনার ক্লাস না একটু ওল্ড লেভেলের ক্লাস হয়তো ভাইয়া, যদি এটা এইচএসসির ক্লাস হয়তো খুব স্মার্টলি কিন্তু আমরা এতদূর পর্যন্ত যাইতাম না। শুরুতেই আনসার দেখা মাত্র আনসার। ভাই আপনাকে হতে হবে, আপনি আমার পরবর্তী প্রজন্ম, ভেরি রিসেন্টলি আপনি আমার এই অবস্থানে আপনি থাকবেন, তো আপনাকে হতে হবে সব সাইতে অ্যাডভান্স প্রজন্ম। আমরা কিন্তু সেই গতানুগতিক শিক্ষা ব্যবস্থার ভিতরে আমরা থাকবো না, যেভাবে আমাদেরকে বিভিন্ন টিচাররা শিক্ষা দেন। আমরা কিন্তু স্মার্ট ওয়েতে স্ট্যান্ডার্ডভাবে শিখে ফেলবো সব কিছু, যাতে করে যে কোনো কোশ্চেন আসলে পারে খুব ইজিলি আমরা সলভ করতে পারি। আমি অন্তত এই নিশ্চয়তাটা আপনাকে দিতে পারি। আর আমি চাই না যে আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে আর এর জন্য আপনি মর্মান্তিক কোনো অ্যাপ্রোচকে নিজের ভিতরে নিয়ে নেন। যেমন ধরেন যে আমরা ভেরি রিসেন্টলি কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ পাইছি যে আমাদের এসএসসি পরীক্ষার্থীরা তারা বিভিন্ন পরীক্ষায় খারাপ রেজাল্ট করতেছে। এর ফলাফল সে কী করতেছে, সে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করতেছে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করবেন। ভাইয়া দেখো তো দুনিয়ার কতগুলো মানুষ আসলে চাকরি করে সফল হয়েছেন। আমরা দেখছি যে পৃথিবীর টপ 75% মানুষ কিন্তু ব্যবসায়িকভাবে সফল হয়েছে। তো আপনাকে ব্যবসায়িকভাবে সবচাইতে বেশি সফল হতে হবে। আমরা কিন্তু এরকমভাবে দেখি যে ভাই আপনি তখন স্কুল থেকে আসেন, আপনার বাবা তখন আপনাকে বলে দে বাবা তুমি যাও আমার ব্যবসাকে একটু পরিচালনা করো, তখন তোমার মনের ভিতরে আসে খারাপ লাগে। না, এই আপনার বাবার ব্যবসাকে আপনাকে আরও বেশি ডেভেলপ করতে হবে এবং আপনি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তির শীর্ষের তালিকায় দিতে হলে আপনাকে ব্যবসাকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত উঠে নিতে হবে। আর আমি চাই আপনি আপনার এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি শুধু পড়াশোনা করবেন, আপনার বাবার এই যে প্রজেক্টগুলো আছে এগুলোকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য। আপনি চাই না যে আপনি এইগুলো নিয়ে এরপরে আমরা দেখছি লাখ লাখ বাংলাদেশের যুবকরা যারা কিনা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় যা চাকরির জন্য ধন্যা ধরে আছে, তারা চাকরির বাজার খুবই মন্দা হইয়া। আমরা চাই না যে আপনি অন্যর দ্বারস্থ হন, আমি চাই যে আপনি পৃথিবীর সবচাইতে বড় কোম্পানির মালিক হন, আপনি পৃথিবীর সবচাইতে বড় ওয়েবসাইটের মালিক হন, আপনি চাই যে আপনি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হন। তো ভাইয়া আসো আমরা সব কিছু দেখে ফেলবো। ভাইয়া লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। ভাই এর পরবর্তী টপিক বল বা ফোর্স। ভাই আমরা কিন্তু খুব সব কিছু শিখে ফেলছি। কীভাবে শিখছি দেখো, যে এই একটা বস্তু আছে, এই বস্তুর উপরে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এতে করে বস্তুটির এক্স পরিমাণ স্মরণ হয়েছে। এতে এই স্মরণের জন্য বস্তুটির সময় লেখা ছিল টি পরিমাণ। যদি সময় লেয় বস্তুটির শুরুতে ভর ছিল এম, ভরের কোনো পরিবর্তন হয় না, শেষে বস্তুর ভর আছে এম। শুরুতে বস্তুর বেগ ছিল ইউ এবং বস্তুর শেষে বেগ হয়েছিল ভি। তো আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে হলো মোমেন্টাম ইকুয়াল টু, ভাই আমরা একটু আগেই লিখছি যে মোমেন্টাম ইকুয়াল টু হচ্ছে হলো ম্যাস ইন্টু হচ্ছিল ভ্যালোসিটি। তো ম্যাস কত, বস্তুর শেষ ভরবেগ কত, বস্তুর শেষ ভরবেগ হচ্ছিল এম ইন্টু ভি এবং বস্তুর আদি ভরবেগ কত ইউ ইন্টু এম, হচ্ছে এম ইন্টু ইউ। এবং এখান থেকে এই এ থেকে বিতে পৌঁছাতে বস্তু কী পরিমাণ সময় লিখছে সেটা হচ্ছিল টি। তো ভাইয়া দেখো তো আমরা এই জায়গায় থেকে লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এই জায়গায় থেকে যদি আমরা এমকে কমন নেই তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তো ভাইয়া আমরা একটা অঙ্ক করাইছি যে এই লেটসে আমরা এই বস্তুর ভর ধরছি হচ্ছিল 2 কেজি, বস্তুর শুরুতে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড এবং বস্তুর শেষ বেগ হচ্ছিল 50 মিটার পার সেকেন্ড। বস্তুর এখনও বেগ হচ্ছিল, বস্তুর ভর হচ্ছিল 2 কেজি এবং বস্তু এ থেকে বিতে পৌঁছাইতে সময় লিখতে হচ্ছিল 5 সেকেন্ড। তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে জানি যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, তাহলে এম ইন্টু হচ্ছিল ভি মাইনাস ইউ বাই টি। তো ভাইয়া ভর কত 2 কেজি, বস্তুর শেষ বেগ কত 50 মিটার পার সেকেন্ড এবং বস্তু এ থেকে বিতে পৌঁছাইতে সময় লিখতে হচ্ছে হলো 5 সেকেন্ড। যদি এ থেকে বিতে পৌঁছাতে 5 সেকেন্ড সময় লাগে তাহলে 2 ইন্টু 50 100 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 20। ওকে ভাইয়া, না ভরবেগের কোনো একক, ভরবেগ না কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের একক, অথবা তুমি নিউটন থেকে দিতে পারো। কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের একক কীভাবে আসছে, কেজি মিটার পার সেকেন্ড পি ইকুয়াল টু হচ্ছিল এম ইন্টু ভি, ভরের একক কি কেজি আর বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া ভরবেগের একক পি ইকুয়াল টু হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, দ্যাটস সামথিং এলস। ভাইয়া খুব সুন্দরভাবে কিন্তু আমরা শিখে ফেলছি যে ভরবেগের একক হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড, বেগ 20 কেজি মিটার পার সেকেন্ড, মোমেন্টাম ইকুয়াল টু হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তো ভাই আসো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবো, সেটা হচ্ছিল বল ফোর্স। ভাতিজা ফ্যানটা একটু ঘোরাই দাও না বাবা, ঘেমে গেলাম। ওকে, গুড লাক। এবার আমরা পড়বো হচ্ছিল বল বা ফোর্স।
ফোর্স। তো বল কি? তো ভাই এত সময় আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন বস্তুকে আমরা ফোর্স দিচ্ছি, ফোর্স। তো এইবার আমরা দেখবো যে এই ফোর্সটা আসলে কি। ফোর্স, লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর এম, এই বস্তুর উপরে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এই এফ কত? এই এফ পরিমাণ বল প্রয়োগ করায় লেটস সে বস্তুটি এক্স পরিমাণ সরণ হয়েছে, এক্স। বস্তু শুরুতে এ অবস্থানে ছিল, এক্স বল প্রয়োগ করা এক্স পরিমাণ সরে বস্তুটি বি অবস্থানে পৌঁছাইছে। যদি এই বস্তু এ থেকে বিতে পৌঁছায় তাহলে এই কি পরিমাণ ফোর্স আমরা অ্যাপ্লাই করছি? আমরা কিন্তু একটু আগেই দেখছি মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি। পি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি। তো দেখো তো ভাইয়া এই সমীকরণকে আমরা কীভাবে লিখতে পারি? যে এম পি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তো এই সমীকরণকে যদি আমরা ভেঙে লিখি এইভাবে, যে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছিল কি এফ। ভাই এফ কেন? বস্তুর শুরুতে ভর ছিল হচ্ছিল এম, এবং এই বস্তুর শুরুতে বেগ ছিল হচ্ছিল ইউ, এবং বস্তুর শেষে ভর হয়েছে হচ্ছিল এম, ভরের কোনো পরিবর্তন হয় না, এবং বস্তুর শেষে বেগ হয়েছে হচ্ছিল ভি। তো এই সব কিছু পরিবর্তনের জন্য আমরা শুধুমাত্র কি ব্যবহার করেছি? ফোর্স। দেখো তো ভাই এই ফোর্সের জন্যই তো সব কিছুর পরিবর্তন হয়েছে। এই যে 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 কোয়ান্টিটিগুলো আমরা এই জায়গায় রাখছি, এই সবগুলো কোয়ান্টিটির পরিবর্তনের পিছনে কাজ করতে কে এফ। এই এফে এই সব কিছুর চেঞ্জ ঘটাইছে, এই বেগ ভর বেগ যা কিছু আছে সব কিছুর পরিবর্তন ঘটাইছিল এফ। তাহলে এই এফের সমান কিন্তু এই সব কিছু হওয়া উচিত, এবং ডেফিনেটলি সেটা হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তো এই সমীকরণকে যদি আমরা একটু ড্রাইভ করে ভেঙে লিখি যে এম ভি মাইনাস ইউ বাই টি, দেখো তো ভাই কীভাবে লিখছি? যে এমকে আমরা কমন নিছি, তারপরে এই এম ভি গুণ করায় রাখছি ডিভাইডেড বাই টি। তো ভাই ত্বরণ ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু ভেরি রিসেন্টলি ত্বরণ শিখছি, এক্সেলারেশন। ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এই সমীকরণে কোনটারে কী বলে ভাইয়া? ভেরি রিসেন্টলি কিন্তু আমি আপনাদেরকে শিখায় রাখছি যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছিল শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছিল আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, টি হচ্ছিল টাইম, আর এ হচ্ছিল এক্সেলারেশন বা ত্বরণ। তো ভাইয়া দেখো তো আমরা কীভাবে লিখতে পারি? যে এই অংশটুকুর পরিবর্তে এই অংশটুকুর পরিবর্তে কি আমরা এ লিখতে পারি না? এম ইন্টু এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। এই যে আপনার বহুল প্রচলিত সূত্র এফ ইজ ইকুয়াল টু এম এ, যা আপনার জীবনটাকে একদম তেজপাতা করে ছাড়ছে, প্রতিনিয়ত আপনাকে পড়তে হয় এফ ইজ ইকুয়াল টু এম এ। এই বল আপনাদেরকে শেখায় নাই যে বল কীভাবে আসে। দেখো তো ভাইয়া কীভাবে বল আসে। লেটস আমাদের কাছে একটা বস্তু ছিল, এই বস্তুর উপরে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এতে করে বস্তুর বেশ কিছু চেঞ্জ হয়েছে। কী কী চেঞ্জ হয়েছে? যে বস্তুর শুরুতে ভর ছিল এম, এবং বস্তুর শেষে ভর আছে এম, এবং বস্তুর শুরুতে বেগ ছিল হচ্ছিল ইউ, এবং বস্তুর শেষে বেগ হয়েছিল ভি। এই সবগুলো পরিবর্তনের পিছনে কাজ করছে কি এই এফ। ততটুকু বল আমরা এই বস্তুর উপরে প্রয়োগ করছি, এই এফ। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত আসতেছে? এম ভি, বস্তুর শেষ বেগ কত হয়েছে এম ভি, বস্তুর আদি বেগ কত, আদি ভর বেগ কত হয়েছিল এম ইউ, এবং এই এ থেকে বিতে পৌঁছাইতে, বস্তুটি এ থেকে বিতে পৌঁছাইতে সময় লেখা হচ্ছিল টি। তো ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তবে যদি আমরা এই জায়গা থেকে কমন নেই, এমকে কমন নেই, এবং ইউভিকে টি দ্বারা গুণ ভাগ করাই, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছিল এ। এই এম মাইনাস ভি ডিভাইডেড বাই টি পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছিল এফ ইকুয়াল টু এম এ। এই সমীকরণে কোনটারে কী বলে ভাইয়া? ভাই এই সমীকরণে কোনটারে কী বলে? দেখো তো এফ, এফ ফর ফোর্স, ফোর্স বা বল। এম, এম ফর কি? এম ফর ম্যাস, ম্যাস ফর ভর। আর এ কি? এ এ কিন্তু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন বা ত্বরণ। কোথায় বাদান, কোথায় আপনার সমস্যা? পি। এই পি হচ্ছিল ভরবেগের পরিবর্তনের হার। আর আমরা এইবার দেখতে হচ্ছিল কীভাবে এই এক্সচেঞ্জগুলো ঘটে, এই বল প্রয়োগের কারণে এই সবগুলো পরিবর্তন ঘটে। তো আমরা দেখলাম যে এই এফ ইজিক্যাল টু হচ্ছিল এম এ, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এম ইজিক্যাল টু হচ্ছিল ই ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ ইজিক্যাল টু এম এ। ভাইয়া খুব সুন্দরভাবে কিন্তু আমরা সব কিছু শিখে ফেলছি। এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো ভাইয়া যদি আমরা এখান থেকে একটা ম্যাথ করতাম কেমন হইতো বিষয়টা? দেখো তো ভাইয়া, লেটস সে এই বস্তুটার আদি বেগ ছিল 0 মিটার পার সেকেন্ডে, বস্তুটির শেষ বেগ হইতে কত? বস্তুটির শেষ বেগ হইতে হচ্ছিল 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড।
এবং এই বস্তুর ভর কত ছিল? ভর লেটস এই বস্তুর ভর ছিল 1 কেজি, 1 কেজি একটা ভরের বস্তু ছিল। এবং এ থেকে বিতে পৌঁছাইতে এই বস্তু সময় লেছে লেটসে টি সময় লেছে মনে করেন 5 সেকেন্ড। যদি 5 সেকেন্ড সময় লাগে তাহলে এই বস্তুর উপরে কি পরিমাণ ফোর্স আমরা অ্যাপ্লাই করতে পারি। এত কিছু আপনার জানতেই লাগবে না, বস্তুর ভর এবং এই ত্বরণটা জানলেই কিন্তু আমরা বের করতে পারি। কিন্তু ত্বরণকে এই জায়গায় দেওয়া আছে কিন্তু দেওয়া নাই, তো এই ত্বরণ আমরা বের করবো। তো ত্বরণ কীভাবে বের করবো ভাইয়া? তখন আপনাকে এই সমীকরণটা ব্যবহার করতে হবে যে এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আহা, লেখা হিদি বিধি হয়ে গেছে ভাইয়া। এম ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো ভাইয়া এই সমীকরণে কী দেওয়া আছে? বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি, বস্তুর শেষ বেগ দেওয়া আছে ছিল 2 মিটার পার সেকেন্ড, বস্তুর আদি বেগ দেওয়া আছে 0 এবং বস্তুর টাইম দেওয়া আছে ছিল 5 সেকেন্ড। ভাইয়া তুমি 1কে 2 এর সাথে গুণ করাও তাহলে হচ্ছিল 1কে 2 এর সাথে গুণ করলে হচ্ছিল 2 ডিভাইডেড বাই 5। আনসার ভাইয়া, স্মার্টলি আনসার। ভাইয়া আমি আপনাকে কথা দিলাম যে যদি আপনি এই ক্লাসগুলো করেন তবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সবগুলো প্ল্যাটফর্মের থেকে সেরা ক্লাস হবে এইগুলো। কেন সেরা ক্লাস হবে ভাই? আপনি এর আগে, এটাই তো আপনার জীবনের শেষ ক্লাস না, এর আগেও তো আপনি অনেকগুলো ক্লাস করছেন অথবা এরপরে আপনি অনেক ক্লাস করবেন। তো আপনি দেখেন তো এই ক্লাসগুলোর এবং আপনার অন্যান্য টিচারের কাছে যে ক্লাসগুলো করছেন তার ভিতরে এবং এর ভিতরে কী পরিমাণ পার্থক্য রয়েছে। অবশ্যই আমরা পার্থক্য করে দেবো। কেন পার্থক্য করে দেবো? ভাই দেখুন যে আমি আপনার মতো ভেরি রিসেন্টলি আপনার মতো তরুণ একটা যুবক, কারণ আমি চাই যে আপনি এই ভেরি রিসেন্টলি এই আমার জায়গাটা আপনার হবে, কারণ আমি আপনার কাছে একদম লাস্ট জেনারেশান এবং এরপরেই আমার পরেই এই জায়গাটা হবে হচ্ছিল আপনার। এই জন্য আপনাকে সব কিছু শিখাই দেওয়া ভাইয়া। ওভারঅল এমন কিছু নাই যেটা আপনাকে শেখানো হবে না, সব কিছু শেখানো হবে ভাইয়া। আসেন এবার আমরা পড়বো হচ্ছিল বলের ঘাত। বাদান ওগুলো তোমার পরে শিখাবো না, আমি সব কিছুতে শিখাইছি বাদান, তোমাকে একটু বেশি মনোযোগ দিতে হবে, মনোযোগটা আর একটু বাড়াই দিতে হবে বাদান, ওকে? এরপরে হচ্ছে হলো বলের ঘাত। বলের ঘাত বা বল দ্বারা আঘাত। বলের ঘাত কেমন? যে লেটস সে আমাদের কাছে একটা শাটাল আছে, শাটাল বা কর্ক, এটা হচ্ছে একটা ব্যাডমিন্টনের ব্যাট। তো শীতকালে কিন্তু আমরা সকলেই ব্যাডমিন্টন খেলি ভাইয়া, আমরা শীতকালে কিন্তু সকলেই ব্যাডমিন্টন খেলি। এই শাটাল দিয়ে যদি আমরা একটা কর্কের উপরে হিট করতাম, কর্ক, লেটস আমাদের কাছে একটা কর্ক আছে, তো এই ব্যাট দিয়ে যদি এই কর্কের উপরে আমরা হিট করতাম, হিট, এই ব্যাট দিয়ে কর্কের উপরে ভি বেগে বাড়ি মারছে। এই ভি কত? ভি হচ্ছিল একটা গতিশক্তি দ্বারা আমরা এই কর্কের উপরে হিট করছি। এতে করে কি হইতো? এই কর্কটা কিন্তু ছুটে যেত, ছুটে খুব দ্রুত এই দিকে একটা বেগ প্রাপ্ত হতো, ভি বেগ। ভি বেগে এই কর্কটা সামনের দিকে এগিয়ে যেত। তো এই ভর বেগে আমরা বলের ঘাত আমরা কীভাবে বের করবো? বলের ঘাত জে ইকুয়াল টু হচ্ছিল এফ ইন্টু টি। বলের ঘাত জে ইকুয়াল টু এফ টি, কিন্তু সব জায়গায় এফ হচ্ছিল বল, বল হচ্ছিল একটা ভেক্টর, তাহলে বলের ঘাত একটা ভেক্টর, জে ইকুয়াল টু হচ্ছিল এফ টি। তো ভাইয়া দেখেন তো এফটাকে আমরা ভেঙে লিখতে পারি না? এফ ইকুয়াল টু এম এ ইন্টু টি, জে ইকুয়াল টু এফ এ ইন্টু টি। তো এফ ইকুয়াল টু হচ্ছিল এম এ, এই এ কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারবো এম, এ কে কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তো এইটি আর এইটি কেটে দিতে পারি না আমরা, তাহলে আমরা কি পাই? বলের ঘাত এম ভি মাইনাস ইউ, জে ইকুয়াল টু হচ্ছিল এম ভি মাইনাস ইউ। কীভাবে? যে লেটস সে এই কর্কের ভর হচ্ছিল এম এবং এই কর্কের উপরে আমরা একটা বেগে হিট করছি, ভি বেগে, ইউ বেগে হিট করছি এবং এই কর্কটি একটা বেগ প্রাপ্ত হয়েছে, এলো ভি। তো ভাইয়া যদি এই কর্কটা ভি বেগে সামনের দিকে অগ্রসর হয় তাহলে আমরা এই বস্তুর উপরে কি পরিমাণ বলের আঘাত করছি, মানে বল দ্বারা কি ধরে আঘাত করছি সেইটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছিল জে ইকুয়াল টু এম ভি, জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। এতটুকু হচ্ছিল এই সমীকরণের কোনটাকে কি বলে? এম হচ্ছিল বল, ভি হচ্ছিল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি, জে হচ্ছিল বলের ঘাত। বলের ঘাত বা বলের আঘাত, বলের ঘাত বা বল দ্বারা আঘাত। তো ভাইয়া এই সমীকরণে যদি আপনাকে একটা কোশ্চেন দিত যে বলের ঘাত, দেখুন তো ভাইয়া কি হয়েছে? এই সমীকরণ থেকে কিন্তু আমরা পাইছি যে বলের ঘাত জে ইকুয়াল টু এফ টি, পরবর্তীতে আমরা লিখছি যে বলের ঘাত জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ।
ভাই দেখেন তো এই সব কিছু কিন্তু আমরা শিখছি, এইগুলো আপনারা কেন জানেন না, আমরা এত সময় পরে এইগুলো বহুবার লিখছি যে ম্যাস, এম ফর ম্যাস, বি ফর ফাইনাল ভেলোসিটি, ইউ ফর ইনিশিয়াল ভেলোসিটি, আর যে এই যে ছিল নতুন টপিক সেটা হচ্ছে বলের ঘাত, তাই আমরা এটাকে লিখে রাখছি সুন্দরভাবে বলের ঘাত। তো ভাইয়া দেখো তো এই জায়গায় থেকে যদি আমরা একটা ম্যাথ করতাম যে এই কর্কের ভরে ইকুয়াল টু হচ্ছে 0.5 কেজি, 0.25 কেজি, এত ভর তো হয় না, 0.25 কেজি, এর থেকেও কম হয় এই একটা শাটারের ভর। আচ্ছা ধরে নিলাম আমরা 0.25 কেজি এই বস্তুর ভর, এবং হিট করায় বস্তুটি কত 50 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, 50 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, ভি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এবং এই বস্তুর শুরুতে বেগ কত ছিল, বস্তুর শুরুতে বেগ কত বেগে এটারে আমরা হিট করছি, লেটস সে এটারে আমরা শুরুতে বেগ তো কন্টাক্ট হওয়ার আগেই বস্তুর বেগ ছিল হচ্ছিল 0, ইউ ইকুয়াল টু হচ্ছিল 0। যদি 0 বসাই বা দেখেন তো কি হয়, যে আমরা বলের ঘাত কিন্তু শিখছি যে জে ইকুয়াল টু হচ্ছিল এম ভি মাইনাস ইউ, বা দেখেন তো বস্তুর ভর কত রাখছি আমরা 0.25 জায়গার সংকলন 0.25 ইন্টু বস্তুর শেষ বেগ 50 মিটার পার সেকেন্ড, 50 মাইনাস 0। তাহলে ভাইয়া দেখেন তো এই 50কে যদি আমরা 4 ভাগ করি, 0.25 দ্বারা গুণ করা আর 4 দ্বারা ভাগ করা সমান কথা, 0.25 দ্বারা গুণ করা আর 4 দ্বারা ভাগ করা সমান কথা। এখন 50কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে ভাইয়া, 0.25 ইন্টু হচ্ছিল 50, 12.5, 12.5, বা দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা পেয়ে গেছি বলের ঘাত জে, বা বলের ঘাত জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। তো এই জায়গায় থেকে আমরা কত পাইছি যে 0.25 ইন্টু হচ্ছিল 50 মাইনাস হচ্ছিল 0। তো এই 0.25 দ্বারা গুণ করা আর হচ্ছিল 4 দ্বারা ভাগ করা সমান কত, তার মানে আমরা পাই হচ্ছিল 12.5 না, কীভাবে 12.5 দেখো তো ভাইয়া, 4 12 48, 48, আর 4 5 20, 20, ভাই 20 মানে কত 0, মানে দশমিকের পরে একটা শূন্য থাকে মানে 0, তার মানে 248 সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে কত পাওয়া যায় 50, কিন্তু এই বস্তুর কিন্তু বেগ ছিল 50। তাহলে বলের ঘাত কত, যে ইকুয়াল টু হচ্ছে 12.5। ভাই খুব সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে দেবো, এটা কিন্তু আনসার। তো ভাইয়া এই জায়গায় থেকে টিচার আপনাকে কীভাবে প্যাচ লাগাইতো দেখেন, আমি জানি কিন্তু স্টুডেন্ট কোথায় ভুল করবে, তো ভুলগুলো ধরায় দেওয়া কিন্তু আমার সবচেয়ে বড় কাজ। যে এই জায়গায় থেকে দেখেন তো ভাইয়া, যে টিচার আপনাকে একটা কোশ্চেন দিছে, যে এই যে কোশ্চেনটাই আমরা করছি, একটা কোশ্চেন সেট আপ করছে, এ নাম্বার কোশ্চেনের আনসার দিতে হচ্ছে হলো ভাই কত আনসার দিছে, যে 12.5 নিউটন সেকেন্ড। বিতে আনসার দিছে, বিতে আনসার দিতে হচ্ছিল 12.5 কেজি মিটার পার সেকেন্ড, এবং সিতে আনসার দিতে হচ্ছে হলো মনে করেন যে 8.5 নিউটন সেকেন্ড, এবং ডিতে আনসার দিচ্ছে ডিতে আনসার দিচ্ছে হচ্ছিল এ অ্যান্ড সি, ও এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। এখন এই যে সমীকরণ, এই যে সৃজনশীল একটা গ নাম্বার বা এমসিকিউতে একটা এমসিকিউ দিছে, এমসিকিউ, এই একটা এমসিকিউ কোশ্চেন আপনাকে এই আনসারগুলো দিয়ে রাখছে। তো পরীক্ষার হলে তো ভাই আপনার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করবে, আপনি কি করবেন যে দেখবেন যে খুব সুন্দরভাবে অঙ্কটা করবেন, এবার আপনার অঙ্ক ঠিকই মিলবে, এবং মেলার পরে আপনি দেখবেন যে আপনার অঙ্কের আনসার হচ্ছিল 12.5। তো আপনি প্রথমেই আনসার পাবেন যে 12.5, টিক দিয়ে পিছনে পরবর্তীতে অঙ্কের আনসার করার জন্য আপনি পরবর্তী আনসার করার জন্য চলে যাবেন। এই যে করলেন ভুল, টিক দিলেন তো করলেন ভুল, কেন ভাইয়া দেখেন তো, টিক দিলেন তো করলেন ভুল। তো পরীক্ষার হলে আপনার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করবে, আর এই এক্সাইটমেন্টকেই কাজে লাগাবে হচ্ছিল টিচার, যাতে আপনি ভুল করেন, আপনি টিচার চায় যেন আপনি ভুল করেন। তো আমরা তো ভাইয়া স্মার্ট স্টুডেন্ট, আমরা তো ভুল করবো না। তো কীভাবে ভুল করবো না দেখো তো ভাইয়া, যে এখানে দিয়ে রাখছে যে 12.5 নিউটন সেকেন্ড, ঠিক আছে, বাট এরপরে দিয়ে রাখছে 12.5 কেজি মিটার পার সেকেন্ড। ভাইয়া যদি দেখো তো এই যে আমরা বলের ঘাত জে ইকুয়াল টু কি এফ ইন্টু টি,
তো বলের একক কি? বলের একক কিন্তু নিউটন, এবং টাইমের একক কি? সেকেন্ড, নিউটন সেকেন্ড। তার মানে আপনার প্রথম কোশ্চেনের আনসার ঠিক আছে। পাশাপাশি আমরা কিন্তু আরও একটা দেখছি শেষ পর্যন্ত, মানে কি এটা কি? বলের ঘাত জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। ভাই দেখেন তো এখানে ভরের একক কি? কেজি, এবং বেগের একক কি? মিটার পার সেকেন্ড। ভাইয়া বিও তো ঠিক আছে আনসার, তাহলে কোনটা আনসার হবে ভাইয়া? বিও তো আনসার ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড। ভাই আনসার তো বিও ঠিক আছে। তো কোশ্চেন কিন্তু আপনাকে টিচার দিয়ে রাখছেন ডি আনসার, যে এ অ্যান্ড বি আনসার হবে হচ্ছে এ অ্যান্ড বি। ভাই আপনাকে খুব সুন্দরভাবে নজর রাখতে হবে টিচার আপনাকে কোথায় প্যাচ লাগাবেন। আমরা জানি যে কোশ্চেনের আনসার কিন্তু এ ঠিক আছে, বাট টিচার কিন্তু অনেক বেশি স্মার্ট ভাই। আপনি যতটা চিন্তা করতে পারেন টিচার আপনার থেকে অনেক বেশি চিন্তা করতে পারে, কারণ টিচার আপনি চায় না আপনি যেন ভুল করেন। তো আমরা কিন্তু ভুল করব না, আমরা কিন্তু ভেরি স্মার্ট স্টুডেন্ট, আমরা খুব সুন্দরভাবে শিখে ফেলবো এগুলো কীভাবে কাজ করে। যে এই বস্তু দুইটা একক তারা দিয়ে রাখছেন, যে নিউটন সেকেন্ড, পাশাপাশি দিয়ে রাখছেন 12.5 কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু দেখছি যে দুটাই ঠিক সমীকরণে, যে এর একক হচ্ছিল কেজি মিটার পার সেকেন্ডও হয়, পাশাপাশি নিউটন সেকেন্ডও হয়। তাহলে কোশ্চেনের আনসার কোনটা হবে? এ অ্যান্ড বি। কোশ্চেনের আনসার হচ্ছিল ডি, এ অ্যান্ড বি। কোশ্চেনের আনসার হচ্ছিল ডি। এই গেল আমাদের বলের ঘাত। এবার আমরা দেখবো হচ্ছিল ঘর্ষণ বল, মেজর কনসেপ্ট ভাইয়া, ঘর্ষণ বল। ভাই ওভারঅল সবার সব কিছু কিন্তু বোঝা উচিত। আমরা কিন্তু একদম রুট লেভেল থেকে পড়াচ্ছি ভাই, একদম রুট লেভেল থেকে। যে জীবনেও কোনদিন ফিজিক্স দেখে নাই সেও পারবে। কেন আমাদের এই ক্লাসটা কাদের জন্য? যে একদম কিচ্ছু পারে না, যে মোটামুটি পারে, যে একদম সব পারে। ওভারঅল সবার জন্য আমাদের এই ক্লাসটি থাকবে। যে একদম কিচ্ছু পারে না, যে একদম মোটামুটি পারে, আর যে একদম সব পারে, সবার জন্য থাকবে। এবার হচ্ছিল ঘর্ষণ বল, আমাদের টপিক থাকতে হচ্ছিল ভাইয়া ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল কি? ঘর্ষণ বলের সূত্রটা আসলে কি? ঘর্ষণ বল এফ কে, ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইনটু হচ্ছিল আর। তো এই যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের সব কিছুই কোশ্চেনে গিভেন থাকবে। এই কোনটারে কি বলে? এফ কে হচ্ছিল ঘর্ষণ বল। ঘর্ষণ বল এই এফ কে কি? ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক। এই আর কি ভাইয়া? আর কি? আর হচ্ছিল অবিলম্বিক প্রতিক্রিয়া। অবিলম্বিক প্রতিক্রিয়া। মানে দেখে যে ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইনটু আর। তো এখানে এই সমীকরণে কোনটারে কি বলে? ঘর্ষণ বল। এফ কে হচ্ছিল ঘর্ষণ বল, মিউ কে হচ্ছিল ঘর্ষণ গুণাঙ্ক, এবং এই আর হচ্ছে কি? আর হচ্ছিল অবিলম্বিক প্রতিক্রিয়া। ভাই আপনার কোশ্চেনে সব কিছু গিভেন থাকবে, বের করতে হচ্ছিল আপনার আর। এই কোশ্চেনের একটাই মেজর কনসেপ্ট, সেটা হচ্ছিল আর নির্ণয় করা। ভাইয়া দেখো তো এই ঘর্ষণ গুণাঙ্ক, ভাই আপনার বইতে বা আপনার কোশ্চেনে সবসময় টিচার এই ঘর্ষণ গুণাঙ্কের মান অন্তত দিয়ে রাখবেন, অথবা আপনাকে এগুলো অন্যটা দিয়ে রেখে এই ঘর্ষণ গুণাঙ্কের মান বের করতে বলবেন। তো এইগুলো আসলে কিভাবে কাজ করে? এই মেজর কনসেপ্ট হচ্ছিল আর। এবার আমরা কেস বাই কেস এই আর বের করা শিখবো। ভাইয়া এই সুন্দরভাবে আমরা এটাকে শর্ট করে একটা সাইডে লিখে রাখবো, সেটা হচ্ছিল ঘর্ষণ বল। ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর। ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর। কোনটারে কি বলে? এফ হচ্ছিল এফ কে হচ্ছিল ঘর্ষণ বল, মিউ কে হচ্ছিল ঘর্ষণ গুণাঙ্ক, আর আর হচ্ছিল অবিলম্বিক প্রতিক্রিয়া। বা এবার প্রথম কেস আমরা শিখবো ঘর্ষণ বলের প্রথম কেস নাম্বার 1। যে লেটসে আমাদের কাছে একটা ব্লক আছে, ব্লক। এই ব্লকের ভর হচ্ছিল এম। তো এই ব্লকের উপরে আমরা এই দিক বরাবর একটা বল দিছি, এফ বল। যদি এই দিক বরাবর বল দেই, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। এই সারফেস বরাবর ঘর্ষণ বল একদম বিপরীত দিকে কাজ করবে, এই দিকে ঘর্ষণ বল কাজ করবে একদম বিপরীত দিকে, এফ কে। ভাই দেখো তো ঘর্ষণ বল যদি এফ কে হয়, তাহলে এই বস্তু, এই যে ব্লকটা আমরা
এই সারফেসের উপরে রাখছে, এই ব্লক ডেফিনেটলি এই সারফেসের উপরে একটা বল প্রয়োগ করবে। সেই বল কত? এফ পরিমাণ বল প্রয়োগ করবে এই ব্লকটা এই সারফেসের উপরে। এই এফ ইজিক্যাল টু কত হবে? এফ হচ্ছিল বস্তুর ভরের সমান হবে। এফ ইজিক্যাল টু হচ্ছিল বস্তুর ভরের সমান হবে। এফ ইজিক্যাল টু হচ্ছিল এম জি। এই এফ এম জি এর সমপরিমাণ ফোর্স এই বস্তু এই সারফেসের উপরে দিবে। তো এই বস্তুর উপরে অভিলম্বিক প্রতিক্রিয়া কিন্তু আমরা জানি একদম সারফেসের 90 ডিগ্রি বরাবর কাজ করে। লেফট সাইডে যদি একটা সারফেস হয়, এই সারফেসের একদম 90 ডিগ্রি বরাবর অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করে। 90 ডিগ্রি অথবা 5/2, 90 ডিগ্রি বা 5/2 ভাইয়া 90 ডিগ্রি বা 5/2 বরাবর হচ্ছিল অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করে। তো এই বস্তুর উপরে অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে একদম উপরের দিকে। আর যদি উপরের দিকে কাজ করে, তাহলে ভাইয়া দেখো তো এই বস্তুর উপরে নিচের দিকে কাজ করে হচ্ছিল এমজি বা এফ, এবং অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করে হচ্ছিল একদম উপরের দিকে। তাহলে এই আর কিন্তু ব্যালেন্স করা হচ্ছিল এমজি। তাহলে এই সমীকরণে আর ইজিক্যাল টু এই প্রথম কেসে আর ইজিক্যাল টু হচ্ছিল এমজি। তাহলে এই সমীকরণ এই সারফেসের উপরে ঘর্ষণ বলে এফ কে কত? ভাই আমরা কিন্তু খুব সহজেই এফ কে লিখে রাখছি। এফ কে ইজিক্যাল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর। এফ কে ইজিক্যাল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর। ভাই দেখো তো আমরা কিন্তু সব জানি। তো এফ কে ইজিক্যাল টু হচ্ছিল মিউ কে কত? মিউ কে দেওয়া নাই, মিউ কে কোন কোশ্চেনে দেওয়া থাকবে। আর কত? আর ইজিক্যাল টু হচ্ছিল এমজি। এই যে গেল আমাদের প্রথম সূত্র, প্রথম কেজের প্রথম সূত্র। ভাইয়া আমি কিন্তু আপনাকে সবগুলো সূত্র শিখায় রাখতেছি এবং সেগুলো খুব সুন্দরভাবে বক্স করে রাখতেছি। আপনার খুব সুন্দরভাবে এগুলো ধরে রাখতে হবে। তো লেটসে আমাদের কাছে একটা ব্লক আছে, এই ব্লকের উপরে আমরা এফ পরিমাণ বল দিচ্ছি, এতে করে এই ব্লকটি সামনের দিকে ভি বেগে এগিয়ে যাবে। যদি ভি বেগে এগিয়ে যায়, বস্তুর উপরে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ডেফিনেটলি ঘর্ষণ বল সবসময় বস্তুর বিপরীত দিকে কাজ করে। ভাইয়া এই জায়গায় আমরা লিখে রাখবো যে ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। ভাইয়া ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। তো ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, তাহলে আমরা জানি ঘর্ষণ বল এফ কে ইজিক্যাল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর। আর এই প্রথম কেজে ফার্স্ট কেজে আর ইজিক্যাল টু হচ্ছিল এমজি হয়। তাহলে ঘর্ষণ বল এফ কে ইজিক্যাল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর। তো ভাইয়া এই সমীকরণে কোনটারে কি বলে? যে এফ কে ইজিক্যাল টু হচ্ছিল মিউ কে ইন্টু হচ্ছিল এমজি। ভাই দেখো তো এই সমীকরণে কোনটারে কি বলে? এই এফ কে হচ্ছিল ঘর্ষণ গুণাঙ্ক, এই এম কি? এম হলো ওই বস্তুর ভর, যে ব্লকটা আমরা ওই সারফেসের উপরে রাখছি, বস্তুর ভর। এই জি কি? জি হচ্ছিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ। আর এই এফ কে কি? এফ কে হচ্ছিল ঘর্ষণ বল। ভাইয়া সবার ওভারঅল সব কিছু বোঝা উচিত। ভাইয়া যদি আপনি না বোঝেন, তাহলে আমরা আরও একবার পুনরায় রিড্র করবো। সেটা হচ্ছিল যে রিপিট করবো, সেটা হচ্ছিল লেটস আমাদের কাছে একটা ব্লক আছে, এই ব্লকের ভর হচ্ছিল এম। যদি এই ব্লকের ভর এম হয়, ডেফিনেটলি এই ব্লকটা এই সারফেসের উপরে এম জি এর সমপরিমাণ বল প্রয়োগ করবে। ডেফিনেটলি এই ব্লকটা সারফেসের উপরে এম জি এর সমপরিমাণ বল প্রয়োগ করবে, এম জি। তো আমরা জানি না যে অবিলম্বিক প্রতিক্রিয়া সবসময় একদম 90 ডিগ্রি বরাবর কাজ করে, একদম 90 ডিগ্রি বরাবর। যদি এই জায়গায় 90 ডিগ্রি বরাবর কাজ করে, তো অবিলম্বিক প্রতিক্রিয়া একদম উপরের দিকে। তাহলে এই আর ব্যালেন্স করে হচ্ছিল এম দিকে। আর আমরা জানি কি ঘর্ষণ বল এফ কে ইজিক্যাল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর। আর আমরা জানি ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল এফ কে ইজিক্যাল টু মিউ কে ইন্টু আর। আর এই সমীকরণে আর ইজিক্যাল টু এম জি। প্রথম কেস গেল যে ঘর্ষণ বল এফ কে ইজিক্যাল টু মিউ কে ইন্টু এম জি। এই গেল হলো প্রথম কেস। এই প্রথম কেসের কোনটারে কি বলে? এফ কে হচ্ছিল ঘর্ষণ বল, মিউ কে হচ্ছিল ঘর্ষণ গুণাঙ্ক, এম হচ্ছিল বস্তুর ভর, আর জি হচ্ছিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তো ভাই এই জায়গায় থেকে যদি আমরা একটা ম্যাথ করতাম, লেটসে এই বস্তুর ভর দেওয়া আছে এম দেওয়া আছে 5 কেজি, বস্তুর ভর দেওয়া আছে হচ্ছিল 5 কেজি। তো আমরা বের করবো হচ্ছিল এই ঘর্ষণ বল এবং অভিকর্ষ ত্বরণ। তো ভাইয়া আমরা জানি জি কিন্তু 9.8, এটা কে না জানে? এটা তো বাচ্চাও জানে ভাইয়া। এবং এই বস্তুর উপরে যে
গড়ে যাচ্ছে, এই বস্তুর উপরে ঘর্ষণ গুণাঙ্ক কত? ভাইয়া ঘর্ষণ গুণাঙ্ক, ভাইয়া দেখো তো ঘর্ষণ কিন্তু তলের উপর নির্ভর করে কোনটার ঘর্ষণ গুণাঙ্ক কত হবে। ঘর্ষণ গুণাঙ্ক সবসময় তলের উপরে কাজ করে, ঠিক আছে? তো লাইভ চলতেছে না? ঘর্ষণ গুণাঙ্ক সবসময় তলের উপরে কাজ করে, তাই ঘর্ষণ গুণাঙ্ক তলের উপরে নির্ভর করে। দেখো তো ভাইয়া সাধারণ খাতার কাগজের উপরে যে ঘর্ষণ গুণাঙ্ক তেমন হবে, ডেফিনেটলি এই সিরিজ কাগজে ঘর্ষণ গুণাঙ্ক মান অনেক বেশি হবে, কারণ সিরিজ কাগজটা অনেক বেশি খসখসে হয় এবং সাধারণ খাতার কাগজটা হচ্ছিল অনেক বেশি মসৃণ। খুব দ্রুতই না খাতার কাগজের উপর দিয়ে একটা বস্তু চলে যেতে পারবে, বাট একটা সিরিজ কাগজের উপর দিয়ে সহজেই কোনো একটা বস্তু যেতে পারবে না, কারণ তার ঘর্ষণ গুণাঙ্ক অনেক বেশি। লেটস সে এই বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া হচ্ছিল 10 নিউটন পার মিটার স্কোয়ার, জুল পার মিটার স্কোয়ার, একক হচ্ছিল জুল পার মিটার স্কোয়ার। যদি 10 জুল পার মিটার স্কোয়ার দেওয়া থাকে, তাহলে ভাইয়া দেখো তো আমরা এই যে সারফেস আছে, এই সারফেসের ঘর্ষণ গুণাঙ্ক কত বের করতে পারবো। এই বস্তুর উপরে ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর। ভাইয়া দেখো তো আমাদের সব কিছু দেওয়া আছে। মিউ কে কত? 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন জুল পার মিটার স্কোয়ার। এবং আর কত? আর হচ্ছিল এমজি, আর কিন্তু এমজি এর সমান। ভাই এই আর এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছিল এমজি। ডেফিনেটলি এই বস্তুর ভর দেওয়া হচ্ছিল 5 কেজি, আর ভি কত? 9.8। সলভ দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো আনসার এফ কে। ভাইয়া যদি আপনার অসুবিধা হয় কোশ্চেনের আনসার বের করতে, ডেফিনেটলি আমি আপনাকে নিউমেরিক্যাল ভ্যালু পর্যন্ত বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাকে হেল্প করবো। 10 টু দি পাওয়ার 5 ইন্টু 5 ইন্টু হচ্ছিল 9.8। ওকে ব্রাদার, খুব সুন্দরভাবে কিন্তু আনসার চলে আসছে। এবার কিন্তু আমরা অনেক বড় একটা আনসার পাই গেছি ভাইয়া। ডেফিনেটলি আমাদের এই কোশ্চেনের মানগুলো ধরা অন্তত ভুলভাল হয়েছে, কারণ আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করতেছি না, যে কোনো মান ধরে নিছি আমরা মনের মতো করে। 4.9 বা এটা যদি আমরা একটু সাইন্টিফিক মোডে যাই 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত নিউটন। ওকে ব্রাদার, খুব সুন্দরভাবে কিন্তু আমরা অঙ্কের আনসার বের করে পারছি যে 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন। ঘর্ষণ বলের একক কি ভাইয়া? নিউটন। এই গেল আমাদের প্রথম কেস। এইবার আমরা দেখব ছিল ঘর্ষণ বলের সেকেন্ড কেস। ভাই এরপরে আমরা দেখব ছিল ঘর্ষণ বলের দ্বিতীয় কেস। যে এইবার কিন্তু আমরা বস্তুকে সারফেস বরাবর টেনে নিয়েছি। লেটস সে যদি আমাদের কাছে একটা সারফেস থাকতো, এটা একটা ইনক্লাইন সারফেস। এই ইনক্লাইন সারফেসের কোণ হচ্ছিল থিটা। এর উপরে একটা ব্লক আছে, এই ব্লকের ভর হচ্ছিল এম। ডেফিনেটলি এই ব্লকটা এই ভূমির উপরে একটা বল প্রয়োগ করবে, সেটা কত? এমজি এর সমপরিমাণ বল প্রয়োগ করবে এমজি। এবং এই বস্তুটি ডেফিনেটলি ভিতরের দিকে একটা অংশ থাকবে, এই কোণটা যদি থিটা হয়, খুব সহজেই প্রমাণ করা যায় যে এই কোণটাও থিটা। কীভাবে? জিওমেট্রিক্যালি খুব সুন্দরভাবে প্রমাণ করা যায় যে যদি ট্রায়াঙ্গেলের এই কোণটা থিটা হয়, তাহলে ভিতরের দিকের এই কোণটা থিটা হবে। এবং এই সারফেস বরাবর নিচের দিকের অংশ কত হবে? তো ডেফিনেটলি যে দিকের সাথে কোণ, সেই দিকের সাথে হচ্ছিল কজ। এই দিকের অংশ হয়েছিল এমজি কস থিটা, এবং এই দিকের বরাবর অংশ হয়েছিল এমজি সাইন থিটা, এবং এর উপরের দিকের অংশ হচ্ছিল আর এই উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া কিন্তু যে কোনো দিক থাকলে এটা একদম 90 ডিগ্রি বরাবর কাজ করে। 90 ডিগ্রি বরাবর কাজ করে, যে কোনো দিক থাকলে একদম 90 ডিগ্রি বরাবর কাজ করে। তবে অবিলম্বিক প্রতিক্রিয়া একদম উপরের দিকে কাজ করে। আর তো এইবার আমরা দেখবো যে এর ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। বস্তু যদি এই দিকে আসে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এই দিকে। তো এই দিকে যদি বস্তু আসে, তাহলে ঘর্ষণ বল এফ কে কাজ করবে হচ্ছিল এই দিকে। তো ভাইয়া দেখো তো আমাদের দরকার হচ্ছিল এই ঘর্ষণ বল। আর আমরা কি জানি? ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর। দরকার হচ্ছিল এখানে আর বের করা আমাদের, তাই তো ভাইয়া? আর বের করা। দেখো তো ভাইয়া আর কে আমরা পাই গেছি না? আর ইকুয়াল টু হচ্ছিল এমজি। তো দেখছো না, আর কে ব্যালেন্স করতে হচ্ছিল কত? এমজি
কস থিটা এমজি কস থিটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই কেজে এফ কে ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর কত ভাইয়া মিউ কে আর হচ্ছিল কত এম জি কস থিটা। সুন্দর না কনসেপ্টটা? ভেরি সুন্দর না কনসেপ্টটা? যে এই উপরের দিকে যদি কোনো বস্তুকে আমরা টেনে তুলি অথবা নিচের দিকে যদি আসে সবসময় এফ কাজ করে বস্তুর গতির বিপরীতে, তাহলে এফ কে ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইন্টু এম জি কস থিটা। ভাইয়া যে কোনো সময় যদি তোমার থিটা বের করতে হয় থিটা, ভাইয়া দেখো তো থিটা আমরা কীভাবে বের করবো, ভাইয়া এই কস থিটা আমরা কীভাবে বের করবো? দেখো তো ভাইয়া এই ত্রিভুজে এই কোণটা দেওয়া আছে হচ্ছে থিটা এবং এর উপরে এই বস্তু দেওয়া আছে। যদি এই বস্তুর কোণটা থিটা হয় তাহলে এইটা হচ্ছে কি কোণের বিপরীত বাহুকে কি বলে? কোণের বিপরীত বাহুকে সবসময় বলে হচ্ছিল লম্ব বা উচ্চতা এইচ, এবং এটা হচ্ছিল অতিভুজ দেওয়া আছে এ। আর আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছিল এইচ বাই এ, মানে লম্ব বাই অতিভুজ হচ্ছিল এ। যখন যে কোনো সময় যদি তোমার এই জায়গা থেকে এইচ বের করতে লাগে, এইচ ইকুয়াল টু হচ্ছিল এ সাইন থিটা। শুধু আমরা এর সাথে গুণ করাই দিলে আমরা এইচ পাই দেবে। এইচ ইকুয়াল টু হচ্ছিল এ সাইন থিটা। বাই সাইনকে যদি তুমি ইনভার্স করো বা যে কোনো মূল্যে সাইন থেকে তুমি কজে যেতে পারবে। এই সূত্রগুলো তুমি শিখে রাখবে তোমার ম্যাথ টিচারের কাছ থেকে। আমি কিন্তু তোমার ম্যাথ টিচার না ভাইয়া। যদি তোমার এইগুলোও পারতে কষ্ট হয় তাহলে কিন্তু তোমাকে আবার পিটায়া অনে ভর্তি করে দেওয়া উচিত, যে এই সাইন থেকে কীভাবে কজে দেবে, কজ থেকে কীভাবে টেনে দেবে, টেন থেকে কীভাবে কোসেকে যাবে, এই জিনিসপত্রগুলো ভাইয়া যদি আপনি এখনও না পারেন তাহলে কিন্তু আপনার পিটাবো ভাইয়া। তো ভাইয়া দেখো তো লেটসে আমরা কি করছি, যে লেটসে আমাদের কাছে একটা ইনক্লাইন সারফেস ছিল, এই ইনক্লাইনের সারফেসের ইনক্লাইন অ্যাঙ্গেল হচ্ছিল থিটা। তো ভাই এইগুলো কীভাবে ভাগ করে, যে লেটসে আমাদের কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টরকে হচ্ছিল আর ভেক্টর। তো এই ভেক্টরকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি, আর এই দিকের একটা অংশ হবে এবং আর এই উপরের দিকের একটা অংশ হবে। তো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই দিকের অংশ হবে হচ্ছিল আর কস থিটা, যেদিকের সাথে কোণ সেই দিকের সাথে হচ্ছে হলো কস, তাহলে এর উপরের দিকের অংশ কত হবে হচ্ছে আর সাইন থিটা। ডেফিনেটলি যদি এই কোণটা থিটা হইতো, এই কোণটা থিটা, লেটস এটা থিটা 2, এটা হচ্ছিল থিটা 1, যেদিকের সাথে কোণ সেই দিকের সাথে হচ্ছিল কস, তাহলে এই দিকের অংশ হচ্ছে আর কস থিটা 2 আর এই দিকের অংশ হচ্ছিল আর সাইন থিটা 2। বা খুব সুন্দরভাবে কিন্তু আমরা সব কিছু শিখাই রাখছি যে কীভাবে একটা ভেক্টরকে উপাংশে বিভাজন করতে হয়। এই জায়গায় এই এম জি কি এম হচ্ছিল বল একটা ভেক্টর রাশি, এম জি এর সমপরিমাণ বল প্রয়োগ করতে এই বস্তু এই সারফেসের উপর, এম জি এর সমপরিমাণ বল কিন্তু একটা ভেক্টর রাশি। তো ভেক্টরকে আমরা যদি একটা উপাংশে বিভাজন করি, দুইটি কম্পোনেন্টে বিভাগ করি, তাহলে আর দুইটা অংশ থাকে, এম ডি এর ভিতরের দিকে একটা অংশ থাকে, এফ এর ভিতরের দিকে একটা অংশ থাকে এবং সারফেস বরাবর নিচের দিকে একটা অংশ থাকে। তাহলে ভিতরের দিকের অংশ কত হয়? ভিতরের দিকের অংশ হচ্ছিল এম ডি কস থিটা এবং উপরের এই সারফেস বরাবর এই দিকের অংশ হচ্ছিল এম ডি সাইন থিটা। আমাদের লাগবে হচ্ছিল আর, এই আর ব্যালেন্স করে হচ্ছিল এম ডি কস থিটা। তো এই সমীকরণে আমাদের লাগবে হচ্ছিল আর, তাহলে এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর, আর ইকুয়াল টু হচ্ছিল এম ডি কস থিটা। তাহলে ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু হচ্ছিল এম জি কস থিটা। এই সমীকরণের কোনটারে কি বলে? এফ কে হচ্ছিল ঘর্ষণ বল, মিউ কে হচ্ছিল ঘর্ষণ গুণাঙ্ক, এম হচ্ছিল বস্তুর ভর, আর জি হচ্ছে হলো অভিকর্ষ ত্বরণ। ভাই এই জিনিসগুলো আমরা এর আগে বহুবার লিখছি, তাই আমরা লেখাটা খুব একটা ভালো করলাম না। খুব স্মার্টলি আমরা এগিয়ে যাবো, কারণ সময় নেই আপনার মূল্যবান সময়কে লস করার মতো। এবার দেখবো হচ্ছিল আমরা ঘর্ষণ বলের তৃতীয় কেস। তবে এটা কিন্তু আপনাকে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ঘর্ষণ বলের তৃতীয় কেস কি? লেটসে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর উপরে আমরা এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছি, মানে হচ্ছিল বস্তুটাকে আমরা ঠেলা দিচ্ছি। যখন আমরা একটা টলি ব্যাগকে ঠেলা দেই সারফেসের উপর দিয়ে, টলি ব্যাগের হাতল ধরে আমরা যখন টলি ব্যাগ ঠেলা দেই, সেটা কিন্তু এই সারফেস বরাবর সামনের দিকে এগিয়ে যায়। ডেফিনেটলি এই বস্তুটা এই সারফেস বরাবর এগিয়ে যাবে ভি বেগে। তো এফ বলে কিন্তু এই সারফেসের উপরে এই টলি ব্যাগকে আমরা ঠেলা দিছি। তো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হইতো, তাহলে এই দিকের একটা অংশ থাকতো, এই এফ এর এই দিকের একটা অংশ থাকতো, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই দিকের একটা অংশ থাকতো। দেখো তবে এইটা কিন্তু একদম সারফেস বরাবরই যেত, এই সারফেস বরাবর। তাহলে এফ এর এই দিকের একটা অংশ থাকতো কত? ডেফিনেটলি যেহেতু এই কোণটা হচ্ছিল থিটা, তাহলে এই দিকের অংশ হচ্ছে এফ
কস থিটা, এবং এর নিচের দিকের একটা অংশ থাকতো, সেটা কি এমজি ও এফ সাইন থিটা, এফ সাইন থিটা। পাশাপাশি এই বস্তু ভূমির উপরে কিন্তু একটা বল প্রয়োগ করতো এমজি, এর সমপরিমাণ বল প্রয়োগ করতো এমজি, এবং এর অভিলম্বিক প্রতিক্রিয়া আর কাজ করতে একদম উপরের দিকে, উপরের দিকে। দেখো তো ভাই এই জায়গায় আর ইকুয়াল টু কত হচ্ছে, আর আর ইকুয়াল টু হচ্ছিল এমজি প্লাস হচ্ছিল এফ এফ সাইন থিটা। কেন এফ সাইন থিটা? দেখো তো ভাই দুইটা বলই কিন্তু নিচের দিকে কাজ করছে, এমজিও কাজ করছে নিচের দিকে, এফ সাইন থিটাও কাজ করছে নিচের দিকে। এই কোণটা হচ্ছিল থিটা, এবং কস থিটা, এই কস থিটা হচ্ছিল বস্তুর গতি দেয়, এই বস্তু এই কস থিটার সমপরিমাণ বলে সামনের দিকে এগিয়ে দেয়। এটা হচ্ছিল বস্তুর বেগ, কস থিটা বস্তুর বেগ দেয়। এই কস থিটা বেগে এই সমপরিমাণ বলে বস্তুটা সামনের দিকে এগিয়ে দেয়, এবং বাকি সবগুলো বল কাজ করে হচ্ছিল বস্তুর এই ভূমির উপরে বা এই সারফেসের উপরে। যদি এমনটা হয় তাহলে এই সমীকরণে আর ইকুয়াল টু হচ্ছে এফ এমজি প্লাস এফ সাইন থিটা। তো আমরা ডেফিনেটলি এই জায়গায় থেকে যদি আমরা একটা ম্যাথ করতাম, বা যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে আরও একবার পুনরায় বলবো। সেটা হচ্ছে লেটস আমাদের কাছে একটা সারফেস আছে, এই সারফেসের উপরে একটা ব্লক আছে, এই ব্লককে যদি আমরা ঠেলা দেই এফ বলে, ডেফিনেটলি এই ব্লকটা এক্স অ্যাক্সিসের সাথে একটা কোণ করবে, সেটা হচ্ছিল থিটা। তো এই থিটার এই বলের কিন্তু দুটো উপাংশে ভাগ করা যায়, আমরা ভেক্টর ভাগ করাকে বলি শিখছি ভেক্টর বিভাজন। তো এই বল একটা ভেক্টর রাশি, বল যদি একটা ভেক্টর রাশি হয়, বলেরকে উপাংশে বিভাজন করতে হচ্ছে তাহলে আমরা দুইভাবে। তো এই কোণটা যদি থিটা হয় তাহলে বলের এই দিকের অংশ হয়েছিল এফ কস থিটা, এবং নিচের দিকের অংশ হয়েছিল এমজি এফ সাইন থিটা, এবং এই বস্তু সারফেসের উপরে এমজি এর সমপরিমাণ বল প্রয়োগ করে। তাহলে এই সারফেসের উপরে নিচের দিকে কি পরিমাণ বল কাজ করে, মোট বল কাজ করে এমজি প্লাস হচ্ছিল এফ সাইন থিটা। এই দুইজনই তো এই নিচের দিকে কাজ করে, এই দুইজনকে ব্যালেন্স করা হচ্ছিল উপরের দিকের অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছিল আর। এই সমীকরণে কোনটারে কি বলে, এই আর হচ্ছিল অবিলম্বিক প্রতিক্রিয়া, এম হচ্ছে হলো বস্তুর ভর, ভি হচ্ছিল গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, আর এফ হচ্ছিল এই বস্তুর উপরে কি পরিমাণ ফোর্স আমরা দিই সেই বল, আর সাইন থিটা তো আমরা জানি এই থিটা হচ্ছিল এই থিটা। এখন যদি এই জায়গা থেকে আমরা একটা ম্যাথ করতাম, লেটস এই থিটার মান দেওয়া আছে হচ্ছিল 30 ডিগ্রি কোণে, এই ব্লকের ভর দেওয়া আছে হচ্ছিল 10 কেজি এই ব্লকের ভর। পাশাপাশি এই জি কিন্তু আমরা জানি, এফও জানি, তা আমাদের বের করতে বলছে যে এই সারফেসে যদি সামনের দিকে যায় ঘর্ষণ বল কিন্তু ডেফিনেটলি কাজ করবে পিছনের দিকে এফ কে। তো এই সারফেসে ঘর্ষণ বল কত ভাই, ঘর্ষণ বল আমরা জানি ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর। ভাইয়া দেখো তো এই সমীকরণে আর ইকুয়াল টু কত, মিউ কে আর ইকুয়াল টু কত, এমজি প্লাস এফ সাইন থিটা, এমজি প্লাস এফ সাইন থিটা। এটা হচ্ছিল মিউ কে, এফ কে মানে ঘর্ষণ বল, মিউ কে ইকুয়াল টু হচ্ছিল এমজি প্লাস এফ সাইন থিটা। খুব সুন্দরভাবে আমরা পেয়ে গেছি ঘর্ষণ বল। তাহলে এই সমীকরণে যে এই মানগুলো আমরা দিয়ে রাখছি, তাহলে এই সমীকরণের ঘর্ষণ বলের মান কত, এই সারফেসের এই এক্সাম্পলের ঘর্ষণ বলের মান কত আমরা দিয়ে রাখছি যে এই বস্তুর ভর হচ্ছিল 10 কেজি, এবং এটা 30 ডিগ্রি কোণ ঠেলা হচ্ছে। পাশাপাশি এই বস্তুর উপরে কি পরিমাণ ফোর্স প্রয়োগ করা হয়েছে, ফোর্স, এই ফোর্সটা তো লাগবে যদি আমরা ঘর্ষণ বল বের করতে চাই। লেটসে আমরা এই বস্তুকে মনে হতো 100 নিউটন ফোর্স দ্বারা ঠেলা দিচ্ছে, 100 নিউটন। যদি আমরা 100 নিউটন বল দ্বারা এই বস্তুকে ঠেলে নিয়ে যাই, তাহলে এই বস্তু সারফেসের উপরে কি পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে। এই ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, বস্তুর গতি দিবে কিন্তু বস্তুর গতি দিবে কিন্তু এই পরিমাণ বল এফ কস থিটা, এই পরিমাণ বলে বস্তু সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা বের করবো ছিল বস্তুর ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল কিন্তু আমরা বের করে রাখছি, এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু এমজি প্লাস এফ কস থিটা, না এফ সাইন থিটা। দেখো তো ভাই ঘর্ষণ বলের মান কি দেওয়া আছে না, এই বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক লেটসে ধরে নিলাম হচ্ছে 10⁵ জুল পার মিটার স্কয়ার। ওকে, বস্তুর ঘর্ষণ বল দেওয়া রাখছে হচ্ছে 10⁵ মিটার স্কয়ার, 10⁵ ইন্টু বস্তুর ভর দিয়ে রাখতে হচ্ছিল আমরা 10 ইন্টু 9.8 মাইনাস হচ্ছিল এফ সাইন থিটা। বল আমরা কত দিয়েছি 100, এবং সাইন 30 ডিগ্রির মান কত, বা সাইন 30 ডিগ্রির মান হচ্ছিল হাফ 1/2
যদি এইটারে আমরা 1/2 দ্বারা কাটি তাহলে হচ্ছিল 50 50। ভাই দেখো তো শেষ পর্যন্ত আসে কত 10⁵ ইন্টু হচ্ছে হলো 10 দ্বারা 9.8 গুণ দিলে কত হয় 98 98 মাইনাস হচ্ছে ওগুলো কত 50। তাই তো 50-এর ভিতর থেকে 98-এর ভিতর থেকে 50 বাদ দিলে কত আছে 48। তাহলে 10⁵ ইন্টু হচ্ছিল 48। এইবার আমরা পেয়ে যাবো হচ্ছে হলো FK। ভাইয়া ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটার কীভাবে ক্যালকুলেশন করে এগিয়ে যেতে হয় ক্যালকুলেটার ছাড়া। দেখছো ভাই আমরা কিন্তু সব শিখবো, ওভারঅল সব শিখবো ইনশাল্লাহ, সব শিখবো। কিন্তু আপনাকে ক্লাসে থাকতে হবে পুরোটা সময় ধরে। যে আমরা কি শিখছি 10⁵ ইন্টু হচ্ছে হলো 48 কত পাইছি 4.8 ইন্টু 10⁶ 4.8 ইন্টু 10⁶ এত কেজি মিটার পার সেকেন্ড। ঘর্ষণ বলের একক কি? ও সরি ব্রাদার, বলের একক তো নিউটন, মিস্টেক, সরি ভাইয়া। বলের একক কি নিউটন। FK হচ্ছিল 4.8 ইন্টু 10⁶ নিউটন। কীভাবে আমরা ম্যাথটা করছি লেটস আমাদের কাছে একটা সারফেস দেওয়া আছে, সব কিছুই কিন্তু আমরা ওভারঅল শিখছি। তো ঘর্ষণ বল এই সারফেসে অবিলম্বিক প্রতিক্রিয়া আর হচ্ছিল mg প্লাস F sin θ। তো এই জায়গায় দেওয়া আছে বস্তুর ভর হচ্ছিল 10 কেজি, বস্তুর ঘর্ষণ গুণাঙ্কর মান দেওয়া আছে 10⁵ জুল পার মিটার স্কোয়ার। বস্তুর ঘর্ষণ বল আমরা বের করব, পাশাপাশি বস্তু কত অ্যাঙ্গেলে ঠেলা হচ্ছে 30 ডিগ্রি কোণে, এবং কত বল প্রয়োগ করা হয়েছে বস্তুর উপরে 100 নিউটন। তাহলে এই বস্তু কি পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে সব কিছু আমরা এই জায়গায় বসাইছি, এরপরে ক্যালকুলেশন করছি। তাহলে ঘর্ষণ বল FK 4.8 ইন্টু 10⁶ নিউটন। ভাইয়া এবার আমরা এগিয়ে যাব ঘর্ষণ বলের চতুর্থ কেসের দিকে। তো ঘর্ষণ বলের চতুর্থ কেস কি? লেটসে আমাদের কাছে আরও একটা সারফেস থাকবে, লেটসে আমাদের কাছে একটা সারফেস আছে। এই সারফেসে কিন্তু এত সময় আমরা বস্তুকে ঠেলছি টানছি সব দিকে, এবার আমরা বস্তুকে একটা কোণ করে টানবো। লেটস এই বস্তুকে এই জায়গা থেকে এই দিকে F বলে থিটা কোণ করে টানতেছি, F বলে থিটা কোণ করে টানতেছি। যদি এই F বলে এই বস্তুটিকে থিটা কোণ করে টানি F কিন্তু একটা ভেক্টর রাশি। তো এই ভেক্টরকে কিন্তু আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। ডেফিনেটলি দুটো উপাংশ থাকবে, এই দিক বরাবর থাকবে একটা উপাংশ এবং এই দিক বরাবর আর একটা উপাংশ থাকবে। আমরা কিন্তু খুব সহজে এগুলো ভাগ করা শিখছি। তাহলে এই দিক বরাবর অংশ হবে হচ্ছে F cos θ, এই দিক বরাবর থাকবে হচ্ছে F sin θ, এবং এই বস্তু ডেফিনেটলি ভূমির দিকে mg এর সমপরিমাণ বল প্রয়োগ করবে mg। তো এই বস্তুর অবিলম্বিক প্রতিক্রিয়া আরও কিন্তু কাজ করবে উপরের দিকে। দেখো তো ভাই আর ইকুয়াল টু কত হচ্ছিল, আর দুইটা বলে উপরের দিকে কাজ করছে, আর প্লাস F sin θ ইকুয়াল টু হচ্ছিল mg। আমাদের দরকার তো হচ্ছিল আর, তাহলে আর ইকুয়াল টু হচ্ছিল কত mg মাইনাস F sin θ। ডেফিনেটলি ভাইয়া খুব সুন্দরভাবে কিন্তু আমরা এগিয়ে যাবো। তাহলে আমরা জানি কি ঘর্ষণ বল FK ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু হচ্ছিল আর। তাহলে FK ইকুয়াল টু হচ্ছিল মিউ কে, আর ইকুয়াল টু হচ্ছিল কত এম জি মাইনাস হচ্ছিল F sin θ। ওকে ওকে ব্রাদার, খুব সুন্দরভাবে কিন্তু আমরা সব কিছু সলভ করাই পাইছি। যে FK যদি আমরা টানতাম, টানলে পারে কী হইতো, টানলে পারে এই mg থেকে ভর থেকে কিছু পরিমাণ বল বিয়োগ হয়ে যাইতো। তো দেখছো না ভাইয়া, তুমি যখন কোনো একটা বস্তু সারফেস বরাবর ঠেলে নিয়ে যাও, ওটা ঠেলতে অনেক বেশি কষ্ট হয়, কারণ মাটির সাথে কন্ট্রাকশন ফোর্স অনেক বেশি হয়। কন্ট্রাকশন ফোর্স অনেক বেশি হয়। বাট যদি আমরা কোনো একটা বস্তু টেনে নিয়ে আসি, কিন্তু ওর সাথে সারফেসের কন্ট্রাকশন ফোর্স বা ঘর্ষণ বল অনেক কম হয়। সেই কারণে কোনো একটা বস্তু যদি আমরা ঠেলে নিয়ে যাই সেটা অনেক বেশি কষ্ট হয়, আর যদি কোনো একটা বস্তু আমরা টেনে নিয়ে যাই তাহলে সেটা অনেক বেশি ইজি হয়, মানে সব শক্তিটা অনেক একটু কম লাগে। তো এই জায়গায় যদি আমরা একটা অঙ্ক করতাম, লেটস এই এর মান দেওয়া আছে কত 30 ডিগ্রি, এবং এই বস্তুর উপরে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, লেটস 200 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 200 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। বল পাইছি আমরা, বল এবং থিটা পাইছি, এবং জি কিন্তু আমরা সবাই জানি। এবং এই বস্তুর উপর ডেফিনেটলি ঘর্ষণ বল কাজ করবে ছিল বিপরীত দিকে, কারণ গতি তো সামনের দিকে।
ঘর্ষণ বলে এফ কে কাজ করবে হচ্ছিল বিপরীত দিকে। ভাই এই সমীকরণের কোনটারে কি বলে সব কিছু কিন্তু আমরা বলে শিখছি যে এই এফ কে হচ্ছিল ঘর্ষণ বল, মিউ কে হচ্ছিল ঘর্ষণ গুলাঙ্ক, দিয়ে হচ্ছিল গ্র্যাভিটেশনাল, এম হচ্ছিল ভর, দিয়েছিল গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, এফ হচ্ছিল ফোর্স, আর হচ্ছিল জি থিটা হচ্ছে থিটা, তো থিটাই কোণ কিন্তু দেওয়াই থাকবে আপনার কোশ্চেনে, তো কী পরিমাণ কত কোণে ঠেলা হচ্ছে। তো এই সারফেসের ঘর্ষণ গুণাঙ্ক 10⁻⁵ জুল পার মিটার স্কোয়ার। এইবার আমরা মাইনাস নিয়ে দেখবো যে কী পরিমাণ আনসার দ্বারা, এত সময় তো আমরা আনসার করছি ভাই মাইনাস নেবো না, আমার নেগেটিভ আনসার আসতে পারে, তো তাই 10⁵। তো আমরা এই সমীকরণে কি দেখছি যে ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু হচ্ছিল এমজি মাইনাস এফ সাইন থিটা। দেখো তো ভাই এফ কে এর মান দেওয়া আছে কত 10⁵, জি এর মান দেওয়া আছে কত, এম এর মান দেওয়া আছে বস্তুর ভর, ওরে ভাইয়া বস্তুর ভরেতে আমরা রেখে নেই, লেটস সে বস্তুর ভর কত 10 কেজি ভরের একটা ব্লক, বস্তুর ভর হচ্ছিল 10 কেজি, জি হচ্ছিল 9.8 মাইনাস বস্তুর উপর কি পরিমাণ ফোর্স করা 200 এবং সাইন থিটা, সাইন 30 ডিগ্রি মান কত হাফ 1/2, যদি আমরা এটারে ভাগ করাই তাহলে আসতো 100, 10⁵ ইন্টু 9.8 দ্বারা 10 গুণ করলে আসা হচ্ছিল 98 মাইনাস আসতে হচ্ছিল 100, তাই তো ভাইয়া 100 আসতো না, 100 যদি আসতো তাহলে আমরা এই জায়গায় থেকে আনসার পেতাম হচ্ছে হলো 98 মাইনাস 100 মানে -2, তাই তো, তাহলে 10⁵ ইন্টু হচ্ছিল -2, ওকে, এটা হচ্ছিল ঘর্ষণ বল এফ কে, ঘর্ষণ বল তাহলে কি পরিমাণ বল কাজ করতো 10⁵ ইন্টু হচ্ছিল -2, ওকে ব্রাদার, -2 ইন্টু 10⁵, আনসার আসতো ভাই। এই কোশ্চেনগুলোর আনসার কিন্তু যে কোনো আনসার আমরা ধরছি, মনে চাইছে ধরছি, কোশ্চেন করতে আপনার যে কোশ্চেনের মান দেবে সেইগুলো দিয়ে করবেন, কারণ আমরা কীভাবে এই এক্সপেরিমেন্টগুলো করতেছি, কারণ কোশ্চেন আপনাকে যেভাবেই টিচার সেট করুক না কেন, দুনিয়ার জেন থেকেই কোশ্চেন সেট করুক না কেন, এর ভিতরে পড়তেই হবে, কারণ এগুলো ছাড়া আপনার বই নাই। ফিজিক্সে যা কিছু আছে সব কিছু শেখানো হচ্ছে ভাই, সব কিছু। তো আপনাকে অন্যান্য টিচাররা কী করেন, তারা শুধু আপনার সামনে আসবে, বেশ কিছু অঙ্ক নিয়ে আসবে, তারা সলভ করবে এবং চলে যাবে, দিন শেষে আপনার পরীক্ষার হলে যাবেন, আপনার কমন পড়বে না ভাইয়া। কোশ্চেন কর্তা তিনি আপনার কোশ্চেনটা সেট করবেন, তো তিনি কি এইভাবে কোশ্চেন সেট করবেন যে এই কোনো একটা কোশ্চেন, লেটস এই একটা কোশ্চেন, এই কোশ্চেনটা বিগত বছরে রাজশাহী বোর্ডে আসছিল, রাজশাহী, তো এই কোশ্চেনটা কি যদি এটা 24 সালের কোশ্চেন হইতো, এই কোশ্চেনটা লেটস এই রাজশাহী বোর্ডে আসছে 24 সালে, তো টিচার কি ভুলভাল কোশ্চেন করবেন যে এই কোশ্চেনটা, এই 24 সালের কোশ্চেনটা 25 সালে এইবার দেবেন হচ্ছিল ঢাকা বোর্ডে? ডেফিনেটলি না, কারণ কোশ্চেন করতে তো জানেন যে স্টুডেন্টকে তো আমার ঠেকাইতে হবে, তো কোশ্চেন করতে তো কখনোই আপনাকে এইভাবে যে 24 সালে আসছিল এসে এই রাজশাহী বোর্ডে, এটা 25 সালে নিয়ে এসে দেবে হচ্ছে হলে আবার ঢাকা বোর্ডে। কোশ্চেন কর্তা কি এভাবে কোশ্চেন করবে আপনাকে? কখনোই কোশ্চেন করতে এভাবে কোশ্চেন করবে না। কোশ্চেন কর্তা কী করবে, তিনি এই টপিকগুলো দেখবেন এবং টপিকগুলো থেকে কিভাবে কোশ্চেন সেট করা যায়, কারণ কোশ্চেন কর্তা অনেক বেশি স্মার্ট, তিনি আপনাকে খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো সেট করে দেবেন এবং তারপরে আপনাকে সেই কোশ্চেনগুলো পরীক্ষার হলে গিয়ে নিজের বুদ্ধি দিয়ে সলভ করতে হবে, এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে। যদি আপনি টিচারের দেখা ম্যাথগুলো করে করে বোর্ড পরীক্ষার হল পর্যন্ত পৌঁছান তাহলে কিন্তু আপনার খবর আছে। দিন শেষে বাংলাদেশ বা এই যে আমাদের স্টুডেন্টগুলো, লাখ লাখ স্টুডেন্ট বারবার পরীক্ষা দিয়ে তারা ব্যর্থ হচ্ছে, কোনো কিছু করতে পারতেছে না। রিজনটা ভেরি সিম্পল, যে আমাদের টিচাররা যেভাবে আমাদেরকে ফিজিক্স পড়ান, বিভিন্ন বই পড়ান, তারা গতানুগতিক শিক্ষা দেন আমাদেরকে, কিন্তু আমরা কিন্তু পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশন, তো আমরা কিন্তু আর সেইভাবে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব না, আমরা শিক্ষা ব্যবস্থা ওইভাবে গ্রহণ করবো একদম আন্তর্জাতিক পর্যায়ে, যে জায়গায় টিচার যেখান থেকেই কোশ্চেন দিক না কেন আমরা অবশ্যই সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো ভাই আমরা কিন্তু সব শিখছি, ওভারঅল কি শিখে নাই, ঘর্ষণ বলের সবগুলো টপিক শিখছি। এইবার আমরা দেখবো হচ্ছিল স্থিতিস্থাপক সংঘর্ষ। ও সরি ব্রাদার, ক্যালকুলেটারটা পড়ে গেছে, ভাঙে কি গেল নাকি? না ঠিক আছে, এখনও ক্যালকুলেটারটা সচল আছে। স্থিতিস্থাপক সংঘর্ষ,
সংঘর্ষ মূলত মোট দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। প্রথমে আমরা দেখব অস্থিতিস্থাপক সংঘর্ষ এবং এরপরে দেখব হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, লেটসে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো অস্থিতিস্থাপক সংঘর্ষে কি থাকে? অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি কিন্তু কোনোভাবে সংরক্ষিত থাকে না। কীভাবে দেখ অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়? অস্থিতি সংঘর্ষে হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু হচ্ছিল m1v1 প্লাস হচ্ছিল m2v2। বা এই সমীকরণে শুধু এইটুকুই স্যাটিসফাইড হয়, বাট গতিশক্তির সংরক্ষণশীলতা কিন্তু কাজ করে না এই সমীকরণে। এই সমীকরণে কোনটারে কি বলে? এম হচ্ছে হলো এম হচ্ছে হলো বস্তুর প্রথম বস্তুর ভর, ইউ হচ্ছে হলো প্রথম বস্তুর বেগ, m2 হচ্ছে হলো দ্বিতীয় বস্তুর ভর, u2 হচ্ছে হলো দ্বিতীয় বস্তুর বেগ, এবং m1 হচ্ছে হলো প্রথম বস্তুর ভর, u1 হচ্ছে হলো প্রথম বস্তুর শেষ বেগ v1, এবং m2 হচ্ছে হলো প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর ভর, এবং v2 হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। সব কিছু কিন্তু আমরা শিখবো। তো ভাই লেটসে এইগুলো কিভাবে কাজ করে, যে লেটসে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তু দেখো তো ভাই, এই বস্তুর উপরে আরো একটা বস্তু আছে আমাদের কাছে। এই হচ্ছিল প্রথম বস্তু যার ভর হচ্ছিল m1, এবং এটা হচ্ছিল দ্বিতীয় বস্তু যার ভর হচ্ছিল m2, এবং এই প্রথম বস্তুর বেগ হচ্ছিল u1 এবং এই দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছিল u2। এরা সবাই একদিকে গতিশীল, সবাই সামনের দিকে গতিশীল। তো একটা নির্দিষ্ট সময় পর এরা কী করবে? এরা সংঘর্ষে দাঁড়াবে। লেটস এই প্রথম বস্তু বা এই দ্বিতীয় বস্তুকে আঘাত করবে, দ্বিতীয় বস্তুকে আঘাত করে কী হবে? এটা ওটার সাথে সংঘর্ষে লিখতে হবে, ধাক্কা লাগবে। তো ধাক্কা লাগার পরে তো শুধুমাত্র এইগুলোই কাজ করবে। বস্তু শুরুতে ভর ছিল হচ্ছে u1 এবং বস্তুর শুরুতে বেগ ছিল ভর ছিল হচ্ছিল u1 এবং বস্তু শুরুতে বেগ ছিল হচ্ছিল u1, এবং বস্তু শেষে ভর হয়েছে হচ্ছিল দ্বিতীয় বস্তুর ভর হচ্ছিল m2 এবং দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছিল u2। এবং ধাক্কা লাগার পরে কী হবে? লেটস এই বস্তু দুটা, এই প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর সাথে ধাক্কা লাগছে, ধাক্কা লাগে এরা দুইজন একসাথে যুক্ত হয়ে গেছে, তাই তো ভাই? একসাথে যুক্ত হয়ে গেছে, একসাথে যুক্ত হওয়ার পরে আবার এরা সামনের দিকে এগিয়েছে, একসাথে যুক্ত হয়ে দুইজনের বেগ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো এর বেগ হয়েছে হচ্ছিল, শেষ বেগ হচ্ছিল v1 এবং এর শেষ বেগ হচ্ছিল v2। যদি v1 এবং v2 হয় তাহলে এই বস্তুর কি বেগ ভরের কোনো পরিবর্তন হয়েছে? বা ভাইয়ার ভরের কিন্তু পরিবর্তন হয় না, এই বস্তুর এখনও ভর হচ্ছিল m1 এবং এই বস্তুর ভর হচ্ছিল m2, ভরের কোনো পরিবর্তন হয় নাই। যদি ভরের পরিবর্তন না হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না? বস্তুর ভরবেগের সংরক্ষণশীলতা ঠিক থাকবে। কেন ঠিক থাকবে? যে বস্তুর শুরুতে ভরবেগ ছিল হচ্ছিল m1 e1 এবং বস্তুর শেষে ভরবেগ হচ্ছিল m2 u2, এবং বস্তুর সংঘর্ষের পরে বস্তুর ভরবেগ হয়েছে হচ্ছিল m1 v1 এবং বস্তুর সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ভরবেগ হয়েছে হচ্ছিল m2 v2। তো আমরা এই জায়গা থেকে এইভাবে লিখতে পারি m1 v1 প্লাস এই বাবা a1 e1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছিল m1, আরে বাপরে, m1 v1 প্লাস m2 v2। তো এই জায়গায় এই যে অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনো শেষ বেগ বের করার কোনো ফর্মুলা আসলে নাই, কারণ এই জায়গায় থেকে শেষ বেগ আসলে বের করা যায় না। তো এই জায়গায় থেকে কীভাবে শেষ বেগ বের করা যায়? তো এই জায়গায় থেকে একটা কনসেপ্টের ম্যাথ আছে এসএসসিতে শেষ বেগ বের করার, সেটি হচ্ছিল যে লেটসে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল m1 এবং এই বস্তুর বেগ হচ্ছিল u1, পাশাপাশি আমাদের কাছে আরও একটা বস্তু আছে, লেটসে এই একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছিল m2 এবং এই বস্তুর ভর হচ্ছিল u2। তো একটা সময় পরে এই বস্তু গিয়ে এই বস্তুকে আঘাত করবে। লেটসে এই প্রথম বস্তুর ভর হচ্ছিল m1 এবং দ্বিতীয় বস্তুর ভর হচ্ছিল m2। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে আঘাত করে দুইজন যুক্ত হয়ে গেছে, দুইজন একসাথে লেগে এবার দুইজন সামনের দিকে এগিয়েছিল v বেগে। দেখো তো ভাই, বস্তুর শুরুতে কিন্তু বেগ ছিল হচ্ছিল m1 এবং প্রথম বস্তুর ভরবেগ ছিল হচ্ছিল m1 ইন্টু v1 u1, দ্বিতীয় বস্তুর শেষ বেগ ছিল হচ্ছিল ভরবেগ ছিল হচ্ছিল m2 এবং u2, এবং যুক্ত হওয়ার পরে বস্তুর
প্রথম বস্তুর ভর হচ্ছিল m1 এবং দ্বিতীয় বস্তুর ভর হচ্ছিল m2, ঠিকই আছে। পাশাপাশি যুক্ত হয়ে এরা একই বেগে সামনের দিকে আগাচ্ছে, মানে দুইজন যুক্ত হয়ে সেম বেগে সামনের দিকে গেছে। যদি সেম বেগে সামনের দিকে আগে তাহলে এই বস্তু কত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো এই বেগটা আমরা বের করবো। তো আমরা কিন্তু দেখছি যে বস্তুর বেগ হচ্ছিল m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছিল m1 v1 প্লাস m2 v2। ভাইয়া দেখো তো বস্তুর এই শেষ বেগ কত হয়েছে v1 এবং v2, এরা দুইজন কি সমান না, ইকুয়াল টু হচ্ছিল v, এরা দুইজন মিলে কিন্তু একটা বেগ হয়ে গেছে v। তো আমরা এই m1 u1 এর পরিবর্তে কি এখান থেকে কমন নিতে পারবো না আমাদের? ভাইয়া দেখো তো m1 এবং m1 প্লাস m2 এবং এই v1 এবং এই v2 এরা দুইজনই কিন্তু হচ্ছিল u এর সমান। তো এই জায়গা থেকে আমরা কমন নিতে পারি না v। তো দেখো তো ভাই এখানে কি আছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছিল m1 প্লাস m2। তো এই v ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? v ইকুয়াল টু একদম পরের লাইনে লিখতে পারি না যে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই হচ্ছিল m1 প্লাস m2। একদম স্মার্টলি আনসার। এই হচ্ছে হলো মিলিত অবস্থায় বস্তু কত বেগে সামনের দিকে এগিয়ে যাবে। লেটসে যদি আমরা এই জায়গা থেকে একটা অঙ্ক করতাম, তো ভাইয়া যদি আমরা পুনরায় আরও একবার রিপিট করি, সেটা হচ্ছিল লেটসে আমাদের কাছে একটা বস্তু ছিল, বস্তুর আদি ভরবেগ ছিল হচ্ছিল u1 এবং হচ্ছিল m1। প্রথম বস্তুর আদি বেগ ছিল হচ্ছিল u1 এবং প্রথম বস্তুর ভর ছিল হচ্ছিল m1 এবং দ্বিতীয় আরও একটা আমাদের কাছে বস্তু ছিল, সেই বস্তুর ভর ছিল হচ্ছিল m2 এবং ওই বস্তুর আদি বেগ ছিল হচ্ছিল u2। যদি এমন হয় তো এই বস্তু একটা সময় পরে একটা আর একটার সাথে কন্টাক্টে লিপ্ত হয়েছে, মানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষ হওয়ার পর বস্তুগুলো সামনের দিকে একই বেগে এগিয়ে গেছে। যদি বস্তুটুকু সামনের দিকে একই বেগে এগিয়ে দেয় তাহলে সে বস্তুটা কত বেগে সামনের দিকে এগিয়ে যাবে। তো এই শেষ বেগ আমরা বের করবো যে বস্তু যুক্ত হওয়ার পর কত বেগে সামনের দিকে এগিয়ে যাবে। তো আমরা কিন্তু জানি যে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে m1 u1 প্লাস m2 u2 প্লাস ইকুয়াল টু হচ্ছিল m1 v1 প্লাস m2 v2। তো আদি ভরবেগের যোগফল এবং শেষ ভরবেগের যোগফল কিন্তু সমান হবে এবং ডেফিনেটলি সমান হয়েছে। এবং দেখো তো ভাইয়া দেব কন্ট্যাক্ট হওয়ার পর এরা দুজন যুক্ত হয়ে গেছে এবং v1 এবং v2 কিন্তু সেম হয়ে v হয়েছে। তো এই জায়গায় থেকে আমরা m1 v1 এর পরিবর্তে এই v1 এবং v2 এর পরিবর্তে v বসাইতে পারি। m1 প্লাস m2 v কমনলি লিফারে হচ্ছিল v হয়, তাহলে v ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এই সমীকরণের কোনটারে কী বলে ভাইয়া দেখো তো? এই সমীকরণে v ইকুয়াল টু হচ্ছিল m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এই দেখো তো ভাই এই জায়গায় কী বলে, কোনটারে কী বলে? v ফর ভ্যালোসিটি, ভ্যালোসিটি বা বেগ। আর m1 কি? m1 হচ্ছিল ইনিশিয়াল ম্যাস, ইনিশিয়াল ম্যাস আদি ভর। আচ্ছা ইনিশিয়াল ম্যাস লাই তো হচ্ছিল লেটস এটা হচ্ছিল প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর। m2 কি? m2 হচ্ছিল দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর। আর কি u2 কি? u2 হচ্ছে হলো এই f, এই v কি? v হচ্ছিল মিলিত ভরবেগ, মানে দুটো মিলে কত ভরবেগে যাবে। এটা শুধুমাত্র আমরা বেগ রেখে রাখছি। যদি আমরা এটা কারেকশন করি যে v ইকুয়ালটা হচ্ছিল মিলিত বেগ, মানে এই দুইটা বস্তু মিলিত হয়ে কত বেগে এগিয়ে দেয় সামনের দিকে, এটা ছিল মিলিত বেগ। এখানে m কি? m হচ্ছিল প্রথম বস্তুর ভর, m2 কি? m2 হচ্ছিল দ্বিতীয় বস্তুর ভর। আর u কি? u2 হচ্ছিল দ্বিতীয় বস্তুর বেগ, আচ্ছা দ্বিতীয় বস্তুর আদি বেগ, দ্বিতীয় বস্তুর আদি বেগ। এবং u1 কি? u1 হচ্ছিল প্রথম বস্তুর আদি বেগ। তো u1 এর পরিচয় কি আমরা দেখে রাখছি? দেখি নেই তো। u1 হচ্ছিল প্রথম বস্তুর আদি বেগ। আচ্ছা প্রথম বস্তুর আদি বেগ। এই গেল আমাদের প্রথম কনসেপ্ট। ভাই যদি আমরা এই জায়গা থেকে একটা অঙ্ক দেখতাম যে কীভাবে অঙ্ক করতে হয়। লেটস এই বস্তুর প্রথম বস্তুর ভর হচ্ছিল 10 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছিল 5 কেজি,
দ্বিতীয় বস্তুর আদিবেগ ছিল হচ্ছিল মনে করো যে 2 মিটার পার সেকেন্ড, প্রথম বস্তুর আদিবেগ ছিল মনে করো যে লেটসে 5 মিটার পার সেকেন্ড। সবকিছু দিয়ে রাখছে, আমরা দেখবো যে এই বস্তু সংঘর্ষের পর কত বেগে মিলিত হয়ে চলবে। সংঘর্ষের পর বস্তুর মিলিত বেগ কত? কোশ্চেন হচ্ছিল আরে বাপরে, সংঘর্ষের পর বস্তুর মিলিত বেগ কত? ভাই দেখান তো কিভাবে করতাম সংঘর্ষের পর বস্তুর শেষ বেগ, সংঘর্ষের পর বস্তুর বেগ কত। আমরা কিন্তু দেখে লিখে ওই খুব সুন্দরভাবে প্রমাণ করে রাখছি যে সংঘর্ষের পর বস্তুর শেষ বেগ v = m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো কোশ্চেনে কিন্তু আমরা সব কিছু দিয়ে রাখছি। প্রথম বস্তুর ভর হচ্ছে হলো কত দিয়ে রাখছি, 10 কেজি, 10 কেজি। পাশাপাশি প্রথম বস্তুর আদিবেগ দিয়ে রাখছি 5 মিটার পার সেকেন্ড প্লাস দ্বিতীয় বস্তুর 10 জায়গার সংকলনের জন্য আমরা আসলে খুব একটা ভালো কিছু করতে পারতেছি না। দ্বিতীয় বস্তুর ভর কত দিয়ে রাখছি, দ্বিতীয় বস্তুর ভর দিয়ে রাখছি ছিল 5 কেজি, 5 ইন্টু দ্বিতীয় বস্তুর আদিবেগ দিয়ে রাখছি কত, 2 মিটার পার সেকেন্ড 2। ভাই দেখো তো সব কিছু দিয়ে রাখছে। এবার আমাদের দরকার হচ্ছিল প্রথম বস্তুর ভরের যোগ হচ্ছিল দ্বিতীয় বস্তুর ভর m1 এবং m2। m1 কত হচ্ছিল, m1 হচ্ছিল 5 প্লাস 2 না 10 প্লাস 2, সরি ব্রাদার, 10 প্লাস হচ্ছিল 5। এটা যদি তাহলে আমরা সলভ করাই তাইলে কিন্তু পেয়ে যাব ডিরেক্ট আনসার। তো আমরা আনসার অবধি পৌঁছে যাব ভাইয়া। 10 ইন্টু 5 প্লাস 10 ইন্টু 5 প্লাস 10 5 ইন্টু 2 ভাগ করবো হচ্ছিল আমরা 10 যোগ 5 তার মানে 15। এই পাওয়া যাবো হচ্ছিল ভাইয়া, যদি আমরা নর্মাল মোডে আসি ক্যালকুলেটার দিয়ে রাখতে ছিল, আমরা সাইন্টিফিক মোডে ডেফিনেটলি আমরা নর্মাল মোডে ফেলে গেলে হচ্ছে পাওয়া যাবে হচ্ছিল 4। এই বস্তু মিলিত অবস্থায় বেগ হয়েছিল 4 মিটার পার সেকেন্ড। ওকে ব্রাদার, খুব সুন্দরভাবে কিন্তু আমরা পেয়ে গেছি বস্তুর মিলিত অবস্থায় বেগ কত। এই বস্তুটি কত বেগে মিলিত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তো ভাইয়া যদি আপনার বুঝতে কষ্ট হয় তবে আমরা আরো একবার ট্রাই করব। সেটি হচ্ছে লেটসে আমাদের কাছে একটা সারফেস আছে, সারফেসের উপরে দুইটি বস্তু আছে। প্রথম বস্তুর ভর হচ্ছিল m1 এবং দ্বিতীয় বস্তুর ভর হচ্ছিল m2। প্রথম বস্তুর বেগ হচ্ছিল u1 এবং দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছিল u2। এবং প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর সাথে একটা কন্ট্রাকশন হবে, ঘর্ষণ হবে, মানে সংঘর্ষ হবে। সংঘর্ষ হওয়ার পর এরা দুইজন মিলিত হয়ে ভি বেগে সামনের দিকে এগিয়ে যাবে। তো আমাদের কোশ্চেনের বের করতে হবে ছিল মিলিত অবস্থায় তারা কত বেগে এগিয়ে যাবে। লেটসে আমরা কিন্তু ভর বেগের সংরক্ষণশীলতা থেকে খুব সুন্দরভাবে বের করে রাখছিলাম যে শেষ বেগ ভি হচ্ছিল m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m প্লাস m2। এই কোশ্চেনে এই সমীকরণে কোনটারে কি বলে, বি হচ্ছিল মিলিত অবস্থায় বেগ, m1 কি প্রথম বস্তুর ভর, m2 কি দ্বিতীয় বস্তুর ভর, u2 কি দ্বিতীয় বস্তুর আদিবেগ, u1 হচ্ছিল প্রথম বস্তুর আদিবেগ। তো আমরা লেটস এই জায়গায় একটা সব কিছু ধরে রাখছি যে এই প্রথম বস্তুর ভর হচ্ছিল 10 কেজি, প্রথম বস্তুর আদিবেগ হচ্ছিল 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছিল 5 কেজি এবং দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছিল 2 মিটার পার সেকেন্ড। যদি এমন হয় তাহলে এই বস্তুর শেষ বেগ কত, মানে বস্তু মিলিত হওয়ার পর বস্তু কত বেগে সামনের দিকে এগিয়ে যায়। বা যদি আমরা শেষ বেগ বের করতে চাই, শেষ বেগ বের করার ফর্মুলা কিন্তু আমরা বের করে রাখছি যে v = m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m প্লাস m2। তো আমরা সব কিছু বসায় দিয়েছি, একদম আনসার পর্যন্ত পৌঁছে গেছি, ক্যালকুলেটর দিয়ে সলভ করছি, পাওয়া গেছে হচ্ছিল v = 4 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি সামনের দিকে ঘর্ষণের পর এগিয়ে যাবে। তো লেটস এইবার আমরা পড়বো হচ্ছে হলো কি, কত দূর গেছি আমরা ব্রাদার, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবার আমরা দেখবো হচ্ছিল স্থিতিস্থাপক সংঘর্ষ। ব্রাদার ঘুমানো কিন্তু একেবারেই যাবে না।
স্থিতিস্থাপক সংঘর্ষ। লেটস সে এবার আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ দেখব। কিভাবে স্থিতিস্থাপক সংঘর্ষ দেখব? যে লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল m1 এবং আর আমাদের কাছে আরও একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল m2। এই প্রথম বস্তুর আদিবেগ হচ্ছিল u1 এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ হচ্ছিল u2। এইবার দেখবো হচ্ছিল আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি এমন হয় তো এই বস্তু একটা সময় পর এর সাথে সংঘর্ষ লিখতে হবে। লেটস এই বস্তুটা এই বস্তুর উপরে ভি বেগে আঘাত করবে, তাই তো? ভি বেগে আঘাত করার পর আর বেগ চেঞ্জ হবে। ভি বেগে আঘাত করার পর লেটস এই বস্তুর বেগ চেঞ্জ হয়ে গেছে। বেগ চেঞ্জ হওয়ার প্রথম বস্তুর ভর কিন্তু m1ই আছে এবং দ্বিতীয় বস্তুর ভর এখনও m2ই আছে। বাট সংঘর্ষ হওয়ার পর এদের বেগ চেঞ্জ হয়ে গেছে। বেগ চেঞ্জ হয়ে কত হয়েছে? প্রথম বস্তুর বেগ হয়েছিল v1 এবং দ্বিতীয় বস্তুর বেগ হয়েছিল v2। যদি এমন হয় তো আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা থেকে জানি যে এই বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুর ভরবেগের সংরক্ষণশীলতা ঠিক থাকবে। তো এই বস্তুর ভরবেগ কত হবে? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হবে m1 v1 প্লাস m2 v2। তো ভাইয়া এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এর আগেই দেখছি, অস্থিতিস্থাপক সংঘর্ষে এইগুলো আমরা সুন্দরভাবে দেখছি। বাট আমরা কিন্তু এইবার আরও অ্যাডভান্স জিনিসপত্র দেখবো, সেটা হচ্ছিল স্থিতিস্থাপক সংঘর্ষে এইটার পাশাপাশি আরও একটা জিনিস সংরক্ষিত থাকে, সেটা হচ্ছিল গতিশক্তি। গতিশক্তি কি? হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছিল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 এর স্কোয়ার। তো ভাইয়া এই স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষণশীলতার পাশাপাশি বস্তুর গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। তো বস্তুর আদি গতিশক্তি এবং বস্তুর শেষ গতিশক্তি, মানে বস্তুর আদি ভরবেগ এবং বস্তুর শেষ ভরবেগ সেম হবে। কোনটা মাইনাস বাদান? এইটা না, এটা সমান, মানে এরা দুইজন এই বিকল্পটা এরা দুইজন হচ্ছিল সমান, যে এরা দুইজন হচ্ছিল সমান হবে। তো এই বস্তুর আদি বেগ এবং বস্তুর শেষ বেগ, আদি গতিশক্তি এবং বস্তুর শেষ গতিশক্তি কিন্তু সেম হবে। তো বস্তুর আদি গতিশক্তি কত? হাফ m1 u1 প্লাস হাফ m2 u2 স্কোয়ার। মতো প্রথম বস্তুর গতিশক্তি হচ্ছিল হাফ m1 u1 এর স্কোয়ার প্লাস হাফ m2 u2 এর স্কোয়ার ইকুয়াল টু হাফ m1 v1 এর স্কোয়ার। প্রথম বস্তুর শেষ বেগ, শেষ গতিশক্তি এবং দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি হচ্ছিল হাফ m2 v2 এর স্কোয়ার। এইগুলো সব কিছু ঠিকঠাক থাকবে। ওভারঅল যদি এই জায়গায় থেকে সব কিছু ঠিকঠাক থাকে তো এই যে সমীকরণ সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে এরা দুইজনের বেগ চেঞ্জ করে নিয়েছে। এর বেগ হয়েছিল v1 এবং এর বেগ হয়েছিল v2। তো আমরা এইবার দেখবো যে এই সংঘর্ষের পরে, যেহেতু এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, এরা দুজন তো বেগ চেঞ্জ করে, স্থিতিস্থাপক সংঘর্ষ বেগ চেঞ্জ করে এই v1 এবং v2 কত হয়েছে সব কিছু কিন্তু ওভারঅল ভাইয়া সব কিছু পড়ায় রাখছে। এখানে কোনটারে কি বলে? m1 হচ্ছিল প্রথম বস্তুর ভর, u1 হচ্ছিল প্রথম বস্তুর বেগ। এই হাফটা হচ্ছিল ভাইয়া কনস্ট্যান্ট বা ধ্রুবক। কনস্ট্যান্ট বা ধ্রুবক মানে এই হাফ মানে 0.5, এটা 0.5। এটা কিয়ামতের আগেও 0.5 থাকবে, কিয়ামত হওয়ার পরেও 0.5 থাকবে, যদি দুনিয়া উল্টে দেয় তারপরেও 0.5 থাকবে। মানে এটা ছিল কনস্ট্যান্ট ভ্যালু, এর কোনো পরিবর্তন হয় না, ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না, তার মানে হাফই থাকবে। তো এই জায়গায় কোনটারে কী বলে? m1 হচ্ছিল প্রথম বস্তুর ভর, u2 হচ্ছিল প্রথম বস্তুর আদিবেগ, m2 হচ্ছিল দ্বিতীয় বস্তুর ভর, u2 হচ্ছিল দ্বিতীয় বস্তুর আদিবেগ। m1 কি? প্রথম বস্তুর ভর। v1 কি? v1 হচ্ছিল প্রথম বস্তুর শেষ বেগ। u2 কি? m2 হচ্ছিল প্রথম বস্তুর ভর আর v2 হচ্ছিল দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তো ডেফিনেটলি আমরা এই সবগুলো শিখে ফেলছি। এইবার আমরা দেখবো যে এই যে বস্তু ঘর্ষণ হয়েছে, মানে কি? বস্তু একটার সাথে আর একটা ঘষা খাইছে, ধাক্কা খাইছে, মানে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের পরে বস্তুর বেগ চেঞ্জ হয়েছে, তাই তো ভাইয়া? তো এই যে আমাদের কাছে বস্তু ছিল, এই একটা বস্তু ছিল m1, এর আদিবেগ ছিল u1 এবং এই বস্তু আরও একটা ছিল, এর ভর ছিল হচ্ছিল m2 এবং এর আদিবেগ ছিল হচ্ছিল u2। এরা দুজন সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে এর বেগ চেঞ্জ করে নিয়েছে। এর বেগ হয়েছে হচ্ছিল এখন v1, লেটস এর বেগ সংঘর্ষ হওয়ার পর এর বেগ হয়েছে হচ্ছিল v1 এবং এর বেগ হয়েছিল v2। এবার আমরা দেখবো এই v1 এবং v2 কত হয়েছে। তো ভাইয়া এই সমীকরণটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা সমীকরণ আসবে এখন আপনার সামনে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে পরীক্ষার হলে কিন্তু এই সমীকরণগুলো ডিরাইভ করা পসিবল হবে না।
অবশ্যই আপনাকে এই সমীকরণটা মনে রাখতে হবে। তো আপনাকে মনে রাখার কৌশলটা আমি বলে দিচ্ছি, তো কীভাবে মনে রাখবেন। তো এখনও কিন্তু এই বস্তুর প্রথম বস্তুর ভর m1 আছে এবং শেষ বস্তুর দ্বিতীয় বস্তুর ভর আছে হচ্ছিল কিন্তু m2। ভরের কিন্তু পরিবর্তন হয় না সংঘর্ষের পরে। তো ডেফিনেটলি যদি সংঘর্ষের পরে ভরের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা এই v1 কীভাবে বের করবো, যে প্রথম বস্তুর বেগ এবং দ্বিতীয় বস্তুর বেগ কীভাবে বের করবো, v1 এবং v2 কত হবে। তো ভাইয়া প্রথম বস্তুর যদি আমরা বেগ বের করতে চাই তাহলে প্রথম বস্তুর প্রথমে আদি বেগ লিখবো u1, তারপরে এই আমরা একটা টান দেবো, এরপরে এই জায়গায় আমরা একটা প্লাস দেবো, এরপরে এই জায়গায় একটা u2 লিখবো, এরপরে এখানে আরও একটা টান দেবো। দেওয়ার পরে এই জায়গায় প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর ভরের যোগফল লিখবো দুইটাতে, m1 প্লাস m2। ব্রাদার এই জায়গায় একটা মিস্টেক হয়েছে, m1 প্লাস m2। এবং যে বস্তুর ভর বের করবো, লেটসে আমরা প্রথম বস্তুর ভর বের করতেছি, তো প্রথম বস্তুর ভর থেকে দ্বিতীয় বস্তুর ভর বিয়োগ করবো। প্রথম ভর m1 মাইনাস m2, দ্বিতীয় বস্তুর ভর বিয়োগ করবো। এরপরে আমরা যেহেতু প্রথম বস্তুর বেগ বের করতেছি, তো এই জায়গায় আমরা দ্বিতীয় বস্তুর ভর দ্বারা গুণ করাই দেবো m2। তো লেটসে ভাইয়া যদি আমরা এই সমীকরণটাকে আরও একটু সাদায় লিখতেছিলাম, ভাইয়া এটা কিন্তু মনে রাখার সব সাইতে ইজি স্মার্ট অ্যাপ্রোচ। যদি ভাইয়া আপনার আরও একটু স্মার্ট করতে চান তো ভাই আপনার এখন এত কিছু মনে রাখতে হবে না, তো আপনার ইন ফিউচারে যদি কাজে লাগে সেই জন্য আমরা এটাকে আরও একটু অ্যাডভান্স করে দেবো। সেটা হচ্ছিল দেখেন তো ভাই এই সমীকরণটাকে যদি আমরা একটু সাদায় লিখি তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি m1 প্লাস m2 ইন্টু হচ্ছিল e1, এই e1 দ্বারা উপরে গুণ হয়ে যাবে e1 প্লাস কত আসতেছে ভাই দেখো তো, এই জায়গায় আসতেছিল 2m2 আর হচ্ছিল u2 ডিভাইডেড বাই যে কোনো একটা, দুটো থেকে একটা কমনলি লিখে আসতেছে কত m1 প্লাস m2, এটা হচ্ছিল প্রথম বস্তুর বেগ v1। এই গেল আমাদের প্রথম সমীকরণ। ভাইয়া আমরা কিন্তু মনে রাখার টেকনিকটা আপনাকে বলে দিচ্ছি ভাইয়া। এরপরেও যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আমি আপনাকে বলবো যে নিজের প্রতি দয়াশীল হওয়া বন্ধ করুন, নিজেকে একটু পরিশ্রম করান, নিজেকে একটু পরিশ্রম করান। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সফল করবেন। পরিশ্রম করান, আল্লাহর কাছে ক্ষমা চান এবং পরিশ্রম করে যান। পরিশ্রম করে আল্লাহর কাছে ক্ষমা চান এবং পরিশ্রম করে যান। পরিশ্রম ছাড়া দুনিয়াতেও সফলতা পাবেন না। পরিশ্রম করে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন। বিশ্বাসীরা শুধু নিজেদের জন্য ক্ষমা চায় না, বিশ্বাসীরা ওই ব্যক্তির অন্তর্ভুক্ত হতে চায় যাদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন। সুতরাং আপনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন এবং পরিশ্রম করে যান। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সফল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা দিচ্ছি যে আল্লাহ আপনাকে কোরআনে বহুবার বলছেন, যে কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা রব্বি বিসমিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেন তিনি এটা বলছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ফাইনাল মেসেঞ্জার অফ গড, তিনি ছিলেন হচ্ছিল আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল। তো মুহাম্মদ ফাইনাল মেসেঞ্জার অফ গড গিভেন দ্য ইনফরমেশন 440 সামথিং ইয়ার্স এগো যে দ্য ইউনিভার্স এক্সপান্ডিং ইট। ভাইয়া তো সব কিছু বলে রাখছি, যেহেতু আমরা ফিজিক্স পড়াচ্ছি আমরা কিন্তু অফ করতেছি না। তো ভাইয়া দেখো তো যে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারো কাছে শিক্ষা নেয় নাই, তিনি কিন্তু পৃথিবীর সমস্ত ব্যক্তির শিক্ষক, তিনি সব কিছুর শিক্ষক, তিনি আপনার সমস্ত কিছু শিখায় রাখছেন আপনার জীবনে। তো তিনি আপনার ইন ফিউচারে কী কী হবে সব কিছু জানাই রাখছেন, কিন্তু তিনি কিন্তু কারো কাছে পড়েন নেই। তাহলে তিনি যখন কারো কাছে না পড়ে আপনাকে এত কিছু শিখায় রাখছেন, তো কোরআন তো আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যখন নাযিল করেন তার প্রথম আয়াতটাই ছিল এরকম যে ইকরা রব্বি বিসমিকাল্লাযী খলাক, সূরাতুল আলাক প্রথম আয়াত, ইকরা রব্বি বিসমিল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনার সমস্ত দায়িত্ব নেবেন। কীভাবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনার সমস্ত দায়িত্ব নেবেন, কারণ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে বলছেন যে হোয়েন উইথ ইউর সালাহ স্পেন আউট উইথ ইউর ওয়ার্ক প্লেস, আপনি আপনার নামাজ পড়ুন এবং নামাজ শেষে মসজিদ থেকে দ্রুত বের হয়ে যান আপনি আপনার কর্মসংস্থলে। যদি আপনি একজন স্টুডেন্ট হন তাহলে আপনি আপনার কর্মে যোগ দেন, যদি আপনি যে কোনো প্রফেশনে থাকেন আপনি সেই প্রফেশনে নিজেকে ইনভলভ করেন এবং আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন এবং ভালো কিছু গেদার করেন। তো প্রথম বস্তুর আদি বেগ কিন্তু শেষ বেগ কিন্তু আমরা বের করে ফেলছি। তো এই জায়গায় কোনটারে কি বলে, যে m1 প্রথম বস্তুর ভর, m2 প্রথম বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর ভর, u1 প্রথম বস্তুর আদি বেগ, u2 হচ্ছিল দ্বিতীয় বস্তুর আদি বেগ। এবার আমরা দেখবো হচ্ছিল শেষ বেগ কত, v1। তো সব কিছু আমরা জানাই রাখছি, বাট এইবার আমরা পড়বো হচ্ছিল ভাইয়া জাগার সংকলন। বাট আমরা তারপরেও যা কেনা হয় এর পরের ভিতরে আমরা চলে যাবো ভাইয়া। দেখো তো এটারে যদি আমরা একটু মুছে দেই, সামনে আরও একবার এটাকে রিডক রিদে। শুরুতে আমাদের কাছে একটা বস্তু ছিল, এই বস্তুর ভর ছিল m1 এবং এই বস্তুর আদিবেগ ছিল u1, এবং আরও একটা বস্তু ছিল, এই বস্তুর ভর ছিল m2 এবং বস্তুর আদিবেগ ছিল u2।
সংঘর্ষের পর এরা দুইজন বেগ চেঞ্জ করছে, তাই তো? বেগ চেঞ্জ করে এর বেগ হয়েছে হচ্ছিল, এখন এর বেগ হচ্ছিল বেড়া, এর ভর হচ্ছিল m1 এবং এর শেষ বেগ হচ্ছিল v1 এবং এর ভর হচ্ছিল m2 এবং এর বেগ হচ্ছিল v2। তো এই v2 কত এবার আমরা বের করবো। প্রথম প্রশ্ন কিন্তু m1 আমরা বের করে রাখছি, এবারে কিন্তু আমরা v2 বের করবো। v2, তো v2 যদি আমরা বের করতে চাই ভাই, দেখো তো v2 বের করতে হলে প্রথম বস্তু যার ভর বের করব, বেগ বের করব, তাহলে তার আদি বেগটাকে আমরা সামনে লিখবো u2 এবং এরপরে আমরা যথারীতি আগের মতো পূর্বের মতো সুন্দর একটা টান দেব, তারপরে একটা প্লাস দেবো, এই জায়গায় একটা u2 লিখবো, এরপরে আরও একটা টান দেবো, এরপরে এই জায়গায় প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর ভরের যোগফল লিখবো m1 m2, এই জায়গায় লিখবো হচ্ছে হলো m1 প্লাস m2, যথারীতি সুন্দর মতো এগিয়ে যাবো m1 প্লাস m2 লিখে। এরপর উপরে যার বেগ বের করব তার ভর থেকে আরেক বস্তুর ভর বিয়োগ করব, তার মানে আমরা বের করছি দ্বিতীয় বস্তুর বেগ, তার মানে দ্বিতীয় বস্তুর ভর থেকে প্রথম বস্তুর ভরকে বিয়োগ করব, তার মানে m2 মাইনাস হচ্ছে m1। পাশাপাশি আমরা এই জায়গায় লিখবো, যেহেতু দ্বিতীয় বস্তুর বেগ বের করতেছি, তাহলে আমরা এই জায়গায় প্রথম বস্তুর ভরের দ্বিগুণ লিখে দেব, m2m1, প্রথম বস্তুর ভরের দ্বিগুণ। তো ভাইয়া যদি আমরা স্মার্টলি এটাকে আরো একটু বেশি দূর নিয়ে দিতাম, তাহলে কি হইতো, v2 কত হইতো দেখো তো ভাইয়া, এই জায়গায় আমরা গুণ করলে হচ্ছিল m2 মাইনাস হচ্ছিল m1 ইন্টু হচ্ছিল u1 প্লাস হইতে হইলো কত 2 ইন্টু m1 u, আরে বেড়া বোকা চোদা কি লিখ u1, তো ভাই এনে তো আমরা 1 লিখছি, u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে ব্রাদার, খুব সুন্দরভাবে আমরা কিন্তু সব কিছু শিখে রাখছি। তো যদি আমরা এই জায়গায় থেকে প্রথম বস্তুর বেগ, শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাগুলো ডিরাইভ করছি, এবার খালি আমরা বসায় দেবো, আনসার পাই দেবো। যদি ভাই আমরা এই জায়গায় থেকে একটা অঙ্ক করতাম, ম্যাথ করতাম, ভাই দেখাতো যদি আমরা এই জায়গায় থেকে একটা ম্যাথ করতাম। ভাতিজা কত বাজে, এই ছাওয়াল বাজে কত, 11টা বাজে গেছে বাজান। তো আমরা তো অনেক কিছু তুলে রাখছি, শেষই তো করতে পারবো না। তো এই পর্যন্ত কি আমরা পরে রাখবো একটা চ্যাপ্টার, না পরবর্তীগুলো আরো পড়বো? তো দেখা যাক কতদূর করা যায়। তো এই 11টা বেজে গেছে রাত ভাইয়া, আমরা কিন্তু এই ক্লাসটা খুব সুন্দরভাবে করতে চাই, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি অনেক বেশি প্যারা দেয়, তাই কিন্তু আমরা ক্লাসটা দীর্ঘ সময় করতে পারি না। ভাইয়া দেখছো তো আমি তোমাদের জন্য কতগুলো পিডিএফ সাজায় রাখছি, একদম ইন ফিউচারে তোমার সবগুলো পিডিএফ সাজায় রাখছি, কতগুলো অধ্যায়ের পিডিএফ সাজায় রাখছি একবারে। প্রথম রাখছিলাম আমরা হচ্ছিল ফোর্স, পরবর্তী রাখছি কাজ ক্ষমতা ও শক্তি, তারপরে রাখছি পদার্থের অবস্থা ও চাপ, তারপরে রাখছি বস্তুর উপর তাপের প্রভাব, এরপরে রাখছি চলতরিৎ। মানে ভাইয়া আপনার সবগুলো ক্লাস একবারে করাই দেওয়ার জন্য আমরা সব পিডিএফ সাজায় রাখছি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ভাইয়া কারেন্ট ছিল না, তাই আমরা লাইভ আগে আর্লি জয়েন করতে পারি নাই। তো সব কিছু আমরা শিখে রাখছি ভাইয়া। দেখো তো এই কোশ্চেনগুলো থেকে এসএসসিতে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, বাট আমিও এরপরেও তো আপনাকে শিখে রাখলাম। কেন আপনাকে এইগুলো শিখে রাখলাম, কারণ আমি চাই যে আপনি পঞ্চম প্রজন্মের একজন অ্যাডভান্স স্টুডেন্ট হবেন। আমি চাই না যে আপনার অন্যান্য টিচার আপনাকে যেভাবে গতানুগতিক শিক্ষা দেয়, যাতে করে আপনি পরীক্ষার হলে যা কান্না করতে হয়, আমি চাই না আপনি পরীক্ষার হলে কান্না করেন। আমি চাই পরীক্ষার হলে আপনি সব সাইতে সুখী ম্যান হিসেবে থাকবেন, হ্যাপি ম্যান। তো এবার আমরা দেখবো ছিল বন্দুকের বেগ, এরপরে আমাদের পরবর্তী আরো একটা অধ্যায় চালু হবে, সেটা ছিল কাজ ক্ষমতা ও শক্তি। লেটসে আমরা এবার বন্দুকের বেগ দেখবো, তাই তো ভাইয়া? ভাতিজা দেখো তো কত ঘন্টা লাইভ চলে আমাদের, কত ঘন্টা লাইভ চলে, ওরে বাদান দেখো তো কত ঘন্টা লাইভ চলে হেবা। আরে না ওটা দেখার দরকার নাই, ওরে বাপরে সরি, কোনো লাইভ মাইভ দেখার সময় নাই, আমরা ডিরেক্ট আনসার করবো। দাও দাও এসে দুনিয়ায় কি আছে। তো বন্দুকের বেগ, লেটসে আমাদের কাছে একটা বন্দুক আছে, বন্দুক ভাই এইবার দেখবো চলো, লেটসে আমাদের কাছে একটা বন্দুক আছে, দেখছো না? এবার কিন্তু আমরা মানুষ মারবো ব্রাদার, এবার কিন্তু আমরা গুলি করব, গুলি। তো লেটসে আমাদের কাছে একটা বন্দুক আছে, এই বন্দুকের এই জায়গায় একটা কি থাকে, স্টিকার।
তো এই বন্দুকের ভিতরে কি থাকে, একটা বুলেট। বন্দুকের ভিতরে বুলেট থাকে। তো শুরুতে এই বন্দুকের ভর কত? শুরুতে এই বন্দুকের ভর হচ্ছিল ক্যাপিটাল এম। আরে ব্রাদার, কলমের কালি মনে করো যে একটু ফুরায় গেছে, অনেক লিখছি তো, দাঁড়া আর একবার একটু কলমে কালি দিয়ে রাখি। জীবনটা তেজপাতা করে ফেলাও একবারে, কি আছে জীবনে দেখা পারবো ফিজিক্সের কি খরা। ফিজিক্সের কয়দিন লাগে আর আমারে যে কয়দিন লাগে নাকি ব্রাদার, একেবারে দেখা সারবো ফিজিক্সের কি অবস্থা করে। তো এই বন্দুকের ভর হচ্ছিল ক্যাপিটাল এম এবং এই বন্দুকের বেগ হচ্ছিল ক্যাপিটাল ভি। তো এই বন্দুককে যখন আমরা এই ট্রিগারটারে টান দেবো, তো ডেফিনেটলি এই বন্দুকের ভিতর থেকে এই বুলেটটা ভি বেগে সামনের দিকে এগিয়ে যাবে, ভি বেগে। তো লেটস এই বুলেটের ভর হচ্ছিল স্মল এম এবং এই বুলেটের বেগ হচ্ছিল স্মল ভি। তো শুরুতে এই বন্দুকের কিন্তু একটা বেগ ছিল, আদি ভর বেগ ছিল। বস্তুর আদি বেগ কত ছিল? একদম এই বুলেট ফায়ার করার আগে, ট্রিগার টান দেওয়ার আগে সব কিছু কি ছিল, এই বন্দুকের আদি বেগ ক্যাপিটাল ইউ ইজিক্যাল টু কত ছিল? 0, এবং বুলেটের আদি বেগ স্মল ইউ ইজিক্যাল টু কত ছিল? 0 ছিল। মানে তার মানে কি ছিল? M1 ব্রাদার কত ছিল? M1 U1 প্লাস M2 U2 ইজিক্যাল টু হচ্ছিল M1 V1 প্লাস M2 V2। তাই তো ব্রাদার, তাই তো। দেখো তো এই U1 0, U2 ও 0, তার মানে এই পুরোটাই 0। 0 ইজিক্যাল টু হচ্ছিল M1 V1 প্লাস M2 V2। তো দেখো তো ভাই, আমরা কি এই জায়গায় M1 V1 ধরছি না, আমরা কিন্তু এই জায়গায় ক্যাপিটাল ভি ক্যাপিটাল এম স্মল ভি স্মল এম ধরছি। তো যদি এরকম ধরি তাহলে কথা হবে, আমরা কিন্তু আপনাকে দেখাই রাখছি যে কেন এই শূন্য হইতে, সেই কারণে এত কিছু করা যায় শূন্য। এবার আমরা দেখবো যে বস্তুর আদি ভরবেগ কিন্তু 0 এবং শেষ ভরবেগ কত ছিল? বস্তুর এই বন্দুকের ভর হচ্ছিল ক্যাপিটাল এম এবং বন্দুকের বেগ হচ্ছিল ক্যাপিটাল ভি প্লাস হচ্ছে হলো এই বুলেটের ভর কত? স্মল এম এবং বুলেটের বেগ কত? স্মল ভি। তো আমরা দেখবো হচ্ছিল এই বন্দুকের বেগ কত? বন্দুকের বেগ ভি ইকুয়াল টু কত আসতেছে? মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। দেখছো না ব্রাদার, একটাকে ডিরেক্ট সাইন চেঞ্জ করে দিয়েছি, প্লাস এই দিকে আসতে মাইনাস হয়েছে, তারপরে এই ভি আছে আমাদের সাথে এম গুণ হয়ে আছে, এমকে ডিরেক্ট ভাগ করে দিছি, তাহলে আমরা পাই গেছি ভি ইকুয়াল টু মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এই জায়গায় কোনটারে কি বলে? এম স্মল এম হচ্ছে বুলেটের ভর, বুলেটের ভর ভি কি? স্মল ভি কি? বুলেটের বেগ, বুলেটের বেগ। আর এই ক্যাপিটাল এম হচ্ছিল বন্দুকের ভর। আরে বাপরে, বন্দুকের ভর। আর এই ক্যাপিটাল ভি কি? বন্দুকের বেগ। এই ক্যাপিটাল ভি হচ্ছে হলো বন্দুকের বেগ। তো ভাইয়া দেখো তো এইবার এই ক্যাপিটাল ভি ইকুয়াল টু হয়েছিল মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। ভিদের ক্যাপিটাল ভি ইকুয়াল টু হচ্ছিল মাইনাস স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তো এই সমীকরণের কোনটারে কি বলে? এম হচ্ছে হলো বুলেটের ভর, স্মল এম হচ্ছিল বুলেটের ভর, স্মল ভি হচ্ছিল বুলেটের বেগ, ক্যাপিটাল এম হচ্ছিল বন্দুকের ভর, ক্যাপিটাল ভি হচ্ছিল বন্দুকের বেগ। তো বিষয়টা কীরকম ছিল? লেটসে আমাদের কাছে একটা বন্দুক ছিল ব্রাদার, লেটসে আমাদের কাছে একটা বন্দুক ছিল। ভাইয়া দেখেন আপনি যে লেটসে শুরুতেই আমাদের কাছে একটা বন্দুক ছিল, এই বন্দুকের শুরুতে কিন্তু একদম স্থির ছিল, মানে এর আদি বেগ একদম 0 ছিল, কোনো কিছুই আদি বেগ ছিল না। তো এই ট্রিগার ধরে যখন আমরা বন্দুকটা টান দিই তখন একটা ফায়ার হয়েছে, যখন বস্তুটা ফায়ার হয়েছে ডেফিনেটলি এই বুলেট একটা বেগ ভরবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। কত ভরবেগ? এই স্মল এম ইন্টু এই স্মল ভি এর সমপরিমাণ ভরবেগ নিয়ে সামনের দিকে ছুটতে শুরু করেছে। যদি এই স্মল ভি এবং এই স্মল এম এর ভরবেগ দ্বারা পিছনের দিকে ছুটতে থাকে, ডেফিনেটলি তো এই বন্দুকের উপরে কিছু পরিমাণ পশ্চাৎমুখী বা পিছনের দিকে এই বন্দুক কিছুটা
ঝুলে পড়ে, মানে ঝুঁকে পড়ে। কেন ঝুঁকে পড়ে? কারণ বন্দুকের পশ্চাৎমুখী বেগ পিছনের দিকে কাজ করে, তাই বন্দুকটা পিছনের দিকে ঝুঁকে পড়ে। যদি পিছনের দিকে ঝুঁকে পড়ে ব্রাদার, তাহলে এই বন্দুক কত বেগে পিছনের দিকে ঝুঁকে পড়ে। তো সেই বেগটা যদি আমরা বের করতে চাইলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ ও এম স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। সব কিছু আমরা দিয়ে রাখছি। তো এই জায়গায় থেকে যদি আমরা একটা ম্যাথ করতাম যে এই বন্দুক কত বেগ পাবে, পিছনের দিকে কি পরিমাণ পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বা এই দিকে কি পরিমাণ বেগ পাবে। তো লেটস এই বুলেটের ভর 0.25 কেজি, বুলেটের বেগ কত 200 মিটার পার সেকেন্ড। একেবারে সিধে ছুটে একবারে ছিদ্র করে বের হয়ে যাবে। লেটস এই বন্দুকের ভর হচ্ছে হলো কত 10 কেজি। এবার আমাদের বের করতে হবে এই বন্দুকের পশ্চাৎমুখী বেগ কত, বন্দুক পিছনের দিকে কি পরিমাণ বেগ প্রাপ্ত হবে। তো আমরা কি দেখছি, ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। দেখো তো ভাই, একই জায়গায় সমীকরণে সব কিছু দেওয়া আছে না। বুলেটের ভর কত 0.25 কেজি ইন্টু ছিল বন্দুকের, বুলেটের বেগ ছিল কত 200 মিটার পার সেকেন্ড, এবং বন্দুকের ভর কত 10 কেজি। 10 কেজি ভরের একটা বন্দুক ছিল আমাদের কাছে, বন্দুক রাইফেল। ভাইয়া যদি আপনি ফ্রি ফায়ার খেলেন তাহলে কিন্তু আপনি এই বন্দুকের নাম বলতে পারবেন যে আমাদের কাছে এটা কি বন্দুক ছিল। ভাইয়া এটা কিন্তু আমাদের কাছে ছিল হচ্ছিল কি বুঝতে কি বন্দুক দিয়ে খেলে পোলাপাইন ফ্রি ফায়ার, ডেজার। ভাইয়া আমাদের কাছে কিন্তু এটা ডেজার দিয়ে মারছে, শর্ট গান, একদম ছিদ্র করে ফেলাবে। 200 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে বুলেট। তো আমরা কিন্তু পেয়ে যাবো যে এই সমীকরণে ক্যালকুলেটার কই ফাতিদা, ক্যালকুলেটার দেখো, এই সমীকরণে বন্দুক কতটা পিছনের দিকে বেগ পাবে সেটা হচ্ছিল, আরে বেটা, মাইনাস 2.5 ইন্টু হচ্ছে হইলো 200 ভাগ হচ্ছে হইলো 10, ওকে, -5 মিটার পার সেকেন্ড, -5 মিটার পার সেকেন্ড। ওকে ব্রাদার, খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখছি যে এই বুলেটটা যদি আমরা ফায়ার করি শর্ট গান থেকে, তাহলে এই বন্দুকটা পিছনের দিকে কি পরিমাণ বেগ পাবে সেটা ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে ঝুঁকে পড়বে। ভাইয়া তো আপনার যদি এই জিনিসগুলো বুঝতে কষ্ট হয়, ভাইয়া আপনি কি ভুলভাল ম্যাথের দিচ্ছেন, যে এই মনে করেন যে এই মানগুলো সেট আপ দিচ্ছেন, ভাইয়া এই ভুলই আপনাকে করতে হবে। এই ভুল যা দুনিয়াতে কেউ করে নাই, এমন কোন প্রশ্ন যেটা একদম ইউনিক, আর যে একদম ইউনিক সিদ্ধান্ত নেয় সেই হচ্ছিল পৃথিবীর টপ র্যাঙ্কিংয়ে থাকে। তো আপনাকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে, ভুলভাল সিদ্ধান্ত। আপনার টিচার আপনাকে কোন কোশ্চেনের আনসারে কোনটা বসায় দিবে, আর আপনি সেটা দিয়ে দিনভর কান্না করবেন, গাইড দেখে মুখস্থ করবেন, পরীক্ষার হলে নিয়ে যাবেন হচ্ছিল মনে করেন যে বইটা সিরকুট নিয়ে যাবেন। তো আমরা কিন্তু ওই প্রজন্ম না ভাই, আমরা কিন্তু অ্যাডভান্স প্রজন্ম। আমরা আপনাকে একদম সব কিছু শিখায় রাখবো, সব কিছু যথা কিছু আপনার বইতে আছে একদম ফার্স্ট টু লাস্ট। যদি কোন ভাইয়া এই বকুল আপনাকে একদম বইয়ের ফার্স্ট পাতা থেকে একদম বইয়ের লাস্ট পাতা পর্যন্ত পড়াবে একটা না দাঁড়ায়, যদি কোন যে বইয়ের একটা পাতা দেখতে হবে এই বকুলকে, তাও দেখতে হবে না। তো আপনাকে আমি অন্তত এই বিশ্বাসটা দিতে পারি যে ভাইয়া আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন, ডেফিনেটলি ফিজিক্সের যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে খুব দ্রুত আমরা সলভ করে ফেলাইতে পারবো। তো অবশ্যই আপনাকে পুরো ক্লাসটা দূরে আমাদের সাথে থাকতে হবে। তো ভাইয়া রাতটা কিন্তু অনেক গভীর হয়ে গেছে, কত হয়েছে এখন ভাতিজা, এই ছেলে কত বাজে বাজান? এখন কিন্তু ভাইয়া 11টা বেজে 6 মিনিট। তো আমরা অনেকটা সময় পড়ে ফেলছি। ডেফিনেটলি আগামীকাল আবার কারেন্ট থাকবে। আমরা একটা অধ্যায় পড়ছি, আমরা অনেকগুলো অধ্যায়ের সেট আপ দিয়ে রাখছিলাম, কাজ, ক্ষমতা ও শক্তি, আর শুধুমাত্র আমরা একটা অধ্যায় করছি। এরপরে আমরা পরবর্তীতে আরও অনেকগুলো অধ্যায় করব। তো ভাইয়া যদি আমরা এই অধ্যায় থেকে যদি একটা সিকিউ সলভ করে তোমার দেখাই যে কিভাবে আসলে সিকিউ সলভ করতে হয়, ভাইয়া আমরা কিন্তু অ্যাডভান্স প্রজন্ম ভাইয়া, আমি কিন্তু আগেই তোমার জানায় রাখছি। এরা কিন্তু সেই প্রজন্ম না যে গাইড দেখে অঙ্ক সলভ করবে, এরা কিন্তু দুমায়া অঙ্ক সলভ করবে, এমন অঙ্ক সলভ করবে যে তোমার মাথার উপর দিয়ে মনে করে আগুন বাড়াবে। তোমাকে হতে হবে সবচাইতে অ্যাডভান্স প্রজন্ম ভাইয়া। তোমার টিচার তোমার কখন অঙ্ক করাবে আর এর জন্য তোমাকে বসে থাকতে হবে এমনটা কিন্তু না ভাইয়া। আমরা কিন্তু সুন্দরভাবে সব কিছু সলভ করা হয় ভাইয়া, সুন্দরভাবে। তো লেটস আমরা কুমিল্লা বোর্ডের অঙ্ক করাবো, বাংলাদেশের ভিতরে সব সাইটে স্মার্ট, সব সাইটে সুন্দর, সব সাইটে ভেরি গুড
বোর্ড হচ্ছিল কুমিল্লা বোর্ড। এর প্রশংসা করতেই হবে ভাইয়া, তুমি দুনিয়ার যেই জায়গায় যাও বাংলাদেশের সবচেয়ে সেরা বোর্ড হচ্ছিল কুমিল্লা বোর্ড। তো কুমিল্লা বোর্ডের আমরা অঙ্ক এবার দেখব। কেন সবচেয়ে সেরা বোর্ড কুমিল্লা বোর্ড? কারণ বাংলাদেশের সবচেয়ে স্মার্ট কোশ্চেন, সবচেয়ে অ্যাডভান্স কোশ্চেন, সবচেয়ে কনসেপচুয়াল কোশ্চেন, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আন্তর্জাতিক লেভেলের কোশ্চেন করে হচ্ছিল কুমিল্লা বোর্ড। ডেফিনেটলি যদিও আমি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট, বাট আই লাভ কুমিল্লা, আই লাভ কুমিল্লা। যে কুমিল্লার যে কোশ্চেনগুলো সেট করেন তারাই আমার ভালো লাগে ভাই, তারাই আমার ভালো লাগে। কারণ তিনি ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। তার প্রশংসা করতেই হবে, কারণ তিনি যে অঙ্কগুলো সেট করেন ভেরি স্মার্ট, আসলে দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, খুব সুন্দর। তো ভাইয়া দেখো তো প্রথম কোশ্চেন কি বলছে, কুমিল্লা বোর্ড 2024, ভেরি রিসেন্টলি। এরপরে আর কোনো কোশ্চেন হয় নাই, আগামী 2-3 দিনের ভিতরে আর একটা পরীক্ষা হবে। এরপরে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো একদম শেষ কোশ্চেন, আর এটা হচ্ছিল এখন হওয়ার জন্য শেষ কোশ্চেন ছিল আপনার জন্য। তো কুমিল্লা বোর্ড 2024, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের বস্তুকে 584 মিটার দূরে একটি বাক্সে ফেলার উদ্দেশ্যে, লেটস সে কি বলছেন যে একজন ব্যক্তি। ভাইয়া আমরা অনেক কিছু পরে ফেলছি, তো লেটস আমরা এইদিকে এই কাজটা করি। জায়গা অনেক বেশি কম ব্রাদার। তো আমরা অঙ্কটাকে এই জায়গায় মুছে দিয়ে এই জায়গায় অঙ্কটা তুলি, এরপরে আমরা অঙ্কটাকে সলভ করাই। ভাই আমরা কিন্তু আজকের ক্লাস এই পর্যন্ত সীমাবদ্ধ রাখবো। আমরা সব কিছু পড়াইতে চাইছিলাম, বাট আমাদের রাত অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে তোমাকে তো ঘুমাইতে হবে ভাইয়া।